ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमः ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ওকে, তো আমরা চ্যাপ্টার 2 তে আছি, ওয়াই টু গেট ম্যারিড, অর্থাৎ বিবাহ করতে করার কি প্রয়োজনীয়তা এবং কেউ যদি বলে আমি বিবাহ করতে চাই না, সেই বিষয়ে আলোচনা করেছি আমরা। তো প্রথম চ্যাপ্টারে লাভ অ্যান্ড লাস্ট অর্থাৎ কাম এবং প্রেমের মধ্যে কি ডিফারেন্স সেটা আমরা আলোচনা করেছি। তো একটা বিষয় হচ্ছে যে যারা যদি আগের ক্লাসগুলো মিস হয়ে গেছে, এখন দেখবে তোমাদের উইকলি সাধনা গোলসের মধ্যে রয়েছে গৃহস্থাশ্রম ক্লাস। তো কিছু কিছু উইকে আমাদের ক্লাস অফ হয়, তো তখন তোমরা আগের ক্লাসগুলো শুনে নিতে পারো, বা প্রেজেন্ট উইকে আধ ঘন্টা করে এক্সট্রা টাইম দিতে পারো যদি আগে কোনো ক্লাস ব্যাকলগ আছে সেগুলো শুনে নেওয়ার জন্য, কারণ আগের টপিকগুলো খুব ইম্পর্টেন্ট এবং খুব বেশি ক্লাসেস হয়নি, 5টা কি 6টা ক্লাসেস হয়েছে। তো যদি একটু একটু করে শুনতে থাকো শেষ হয়ে যাবে। তো কাম এবং প্রেমের মধ্যে কি ডিফারেন্স সেটা নিয়ে আলোচনা হয়েছে অলরেডি, এবং স্পিরিচুয়াল এবং মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড ভিউ অর্থাৎ জাগতিক এবং আধ্যাত্মিক চিন্তাধারা বিবাহ সম্পর্কে। তার মেন বিষয় হচ্ছে যে জাগতিক চিন্তাধারা মানে বিবাহ হচ্ছে একটা সেন্স গ্র্যাটিফিকেশন, ইন্দ্রিয় তর্পণ, কিন্তু আধ্যাত্মিক চিন্তাধারা হচ্ছে যে কৃষ্ণকে সেন্টারে রেখে আমরা সেখানে কৃষ্ণকে সেবা করতে চাইছি। তো তারপর চ্যাপ্টার 2 ওয়াই টু গেট ম্যারিড। তো সেখানে আমরা দেখছি যে কেউ যদি বলে আমি বিবাহ করতে চাই না, সেই প্রসঙ্গে আর গ্রেস দেবকী মাতাজি বলছেন যে ডোন্ট কনসাল্ট উইথ দ্য মাইন্ড, মনের সাথে কোনো কনসালটেশন চলবে না। আজকে যে বৈষ্ণব সং আমরা গাইলাম তার সাথে মিল আছে। মাইন্ড তোমার কি চাইছে সেটা ইম্পর্টেন্ট নয়। জড়জাগতিক ব্যক্তি কি বলবে, ডু আই ওয়ান্ট টু গেট ম্যারিড, আমি কি চাই, সে তার মনকে প্রশ্ন করে। ডিয়ার মাইন্ড, তুমি বলো, তুমি আমার রাজা, আমি তোমার দাস, তুমি বলো তুমি কি চাও, যা চাইবে আমি এনে দেবো তোমাকে। মন যদি বলো তুমি বিবাহ করতে চাও, ঠিক আছে বিবাহ করব। যদি বলো না বিবাহ দরকার নাই, আমি লিভ ইন রিলেশনশিপ চাই, কোনো রেসপন্সিবিলিটি ছাড়া সেক্সুয়াল প্লেজার আমি ভোগ করতে চাই, তাই হবে, তথাস্তু। তো এরকম মাইন্ডের দাস হয়ে গেলে হবে না। আমি কি চাই সেটা কোনো বড় কথা নয়, শুধু বিবাহের ক্ষেত্রে নয়, যে কোনো স্পিরিচুয়াল লাইফের ক্ষেত্রে আমি কি চাই সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমার জন্য কোনটা ভালো আর আমার সিনিয়র্সরা কি বলছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো স্পিরিচুয়াল কোয়েশ্চেন হবে, একজন স্পিরিচুয়ালিস্ট এইভাবে কোয়েশ্চেন করবে, ইজ ইট নেসেসারি ফর মি টু গেট ম্যারিড ইন অর্ডার টু গেট কৃষ্ণ প্রেম, মানে আমার জীবনের অন্তিম লক্ষ্য কৃষ্ণ প্রেম, তার জন্য কি আমার গৃহস্থ আশ্রমে যাওয়াটা প্রয়োজন নাকি প্রয়োজন নেই।
তো সেই দৃষ্টিভঙ্গি থেকে বিচার করতে হবে। আমি কি চাই সেটা বড় কথা নয়, আমি কি চাই মানে আমার মন কি চাই। আমি মনকে স্যাটিসফাই করার জন্য বসে নেই এখানে। আমি মনুষ্য জন্ম পেয়েছি, আমার উদ্দেশ্য কৃষ্ণ প্রেম লাভ করা। এরপর আমি যদি দেখি যে আমার ইন্দ্রিয়ের উপর বেশি কন্ট্রোল নেই, তাহলে ব্রহ্মচারী আশ্রম আমার জন্য নয়। আমাকে, আমি যদি সেক্সুয়াল প্লেজারের প্রতি অ্যাট্রাক্টেড থাকি সামান্যতম, তাহলে ব্রহ্মচারী আশ্রম আমার জন্য নয়। আমার গৃহস্থ আশ্রমে যাওয়া উচিত। গৃহস্থ আশ্রমে শাস্ত্রসম্মত উপায়ে, লেজিটিমেট উপায়ে কিভাবে আমি সেন্স গ্র্যাটিফিকেশন করতে পারি সেটার ব্যবস্থা করা আছে, এবং সেটা ধর্ম অবিরুদ্ধ নয়। ভগবান বলছেন ভগবদ গীতায়, বলম বলবতম চাহম কামরাগ বিবর্জিতা ধর্ম অবিরুদ্ধ ভূতেষু কামোস্মি ভরতর্ষভ। যে কাম ধর্মের বিরোধিতা করে না সেই কাম এত পবিত্র যে ভগবান বলছেন সেটা আমার প্রতিনিধি। মানে যদি কোনো গৃহস্থ তার কাম বাসনাকে ঠিকঠাক রেগুলেট করে, অর্থাৎ ইলিসিট সেক্সুয়াল কানেকশন না রাখে, এবং একটা বিবাহ বন্ধনের মধ্যে যতটুকু তার অ্যালাউড তার মধ্যে সেই লিমিটের মধ্যে থাকে, এবং তার সেই কামকে ইউজ করে কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপন্ন করে এবং তাকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দেয়, এইরকম যদি করে তাহলে সেই কাম বলছে খুব পবিত্র, এটা তো কোনো প্রবলেম নেই। তো সেই জন্য আমাদেরকে কোয়েশ্চেন এটা হওয়া উচিত যে আমার কি, আমার জন্য কি প্রয়োজন। সেই জন্য বৈষ্ণব, সাধু, গুরু এদের কনসাল্ট করতে হবে, মনকে কনসাল্ট করা চলবে না। এটা কিন্তু বিশাল বড় একটা টিচিংস, এটা আমাদের সবসময় মনে রাখা উচিত। যে কোনো বিষয়ে আমি মনকে কনসাল্ট করব না, গুরু সাধু শাস্ত্রকে কনসাল্ট করব। আর আমি কি চাই সেটা বড় কথা নয়, আমার জন্য কি ভালো সেটা বড় কথা। আমি কৃষ্ণ প্রেম পেতে চাই, অথচ আমার ইন্দ্রিয় নিয়ন্ত্রণে নেই। আমি যদি ব্রহ্মচারী আশ্রমে ঢুকে যাই সেটা আমার জন্য ভালো নয়, কারণ ইন্দ্রিয় আমার নিয়ন্ত্রণে নেই। আমার জন্য গৃহস্থ আশ্রমটা ভালো, তাই আমি না চাইলেও বিয়ে করতে হবে আমাকে। তো সেরকম ভাবে আমাকে ভাবতে হবে যে, কিংবা কেউ যদি দেখে যে আমার ইন্দ্রিয় সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আমার বিন্দু মাত্র আমি কাম বাসনার দ্বারা প্রভাবিত হই না, তো এহেন অবস্থাতে আমি শুধু শুধু গৃহস্থাশ্রমে প্রবেশ করে নিজেকে এন্ট্যাঙ্গেল কেন করব। তো আমার জন্য ব্রহ্মচারী আশ্রম ভালো। তখন ব্রহ্মচারী আশ্রমের কথা চিন্তা করতে হবে। তো সেগুলোর জন্য কিছু কিছু টেস্ট আছে। মেন টেস্ট হচ্ছে এটা যে আমি কমপ্লিটলি কনফিডেন্ট কিনা যে শুদ্ধভাবে, শুধু কাম বাসনার ব্যাপারটা নয়, ব্রহ্মচারী আশ্রমে আরো অনেক বিষয় রয়েছে। ব্রহ্মচারী আশ্রমে পৌঁছাচ্ছি মানে আমি আমার নিজের সমস্ত ইচ্ছা বিসর্জন দিই, শুধু সেক্সুয়াল ডিজায়ার নয়, সমস্ত ইচ্ছা বিসর্জন দেওয়ার ক্ষমতা আছে কিনা, কৃষ্ণ আমাকে যেমন রাখবে আমি সেরকম থাকতে পারবো কিনা। কেউ যদি বলে আমি ব্রহ্মচারী হচ্ছি পোস্ট পজিশন পাওয়ার জন্য, আমি যখনই কোনো একটা জায়গায় যাব সবাই আমাকে প্রণাম করবে, এই ইচ্ছাটাও যদি স্লাইটলি থেকে থাকে, কারো হয়তো কাম বাসনা নেই কিন্তু পূজা লাভ প্রতিষ্ঠা পাওয়ার জন্য ব্রহ্মচারী হচ্ছে, সেও একজন থার্ড ক্লাস ব্রহ্মচারী হবে। তো সেই জন্য অনেক কিছু কনসিডার করে, আমাদের বিবেচনা করে তারপর ব্রহ্মচারী আশ্রমের দিকে এগোতে হবে, যদি আমি সেই বিষয়গুলোতে কনফিডেন্ট থাকি। কারো যদি মাইন্ডে নিজের কোনো প্রজেক্ট থাকে যে আমি কৃষ্ণের জন্য এটা করতে চাই, তাহলেও তার ব্রহ্মচারী আশ্রমে যাওয়া উচিত নয়। আমি কৃষ্ণের জন্য এইটা করতে চাই সেটা যদি কেউ ভাবে, ব্রহ্মচারী আশ্রমে যাওয়া উচিত নয়। কৃষ্ণ আমার জন্য যেটা ঠিক করে রেখেছে, আমার সিনিয়ররা যা বলবে আমি তাই করতে রাজি, দিস ইজ দ্য মুড ফর ব্রহ্মচারী আশ্রম। আমি যদি বলি আমি একটা এরকম খুলতে চাই স্কুল বা কিছু বাচ্চাদের, আমার একটা শখ আছে কৃষ্ণের জন্য করব, ব্রহ্মচারী আশ্রমে যাওয়া উচিত নয়। তো অনেকগুলো টেস্ট আছে, সেগুলো আমাদেরকে দেখতে হবে। সেগুলো দেখে গুরু সাধু শাস্ত্রের সাথে সেজন্য ডিসকাস করে আমাদের এই আশ্রম চুজ করা উচিত। প্রতিজনের আলাদা আলাদা সিচুয়েশন, কোনো কিছু ফর্মুলাজ আছে যেগুলো মাতাজি ডিসকাস করছেন এখানে, কিন্তু প্রত্যেকের জন্য ব্যাপারটা স্পেসিফিক। তো সবাই মেন্টরদের সাথে আলোচনা করে, সিনিয়রদের সাথে আলোচনা করে এই ডিসিশনটা নিতে হবে। ওকে, তো ডু আই ওয়ান্ট টু গেট ম্যারিড, আমি কি বিবাহ করতে চাই, মানে মন কি চাই সেটা ডাজ নট ম্যাটার। কোন আশ্রম আমার জন্য ভালো, আমার কৃষ্ণ ভক্তির অগ্রগতির জন্য কোন আশ্রম ভালো, সেটা কোশ্চেন হওয়া উচিত। তো শিল প্রভুপাদ ভক্তদের লাস্টটি ডিজায়ারকে মানে কাউন্টার করার জন্য কিছু ফর্মুলা দিয়েছেন যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আই গেস গুগল মিটে কি শেয়ার হচ্ছে স্ক্রিনটা? নো।
তো শিল প্রভুপাদ কি কি সলিউশন দিয়েছেন ভক্তদের লাস্টি ডিজায়ারকে কন্ট্রোল করার জন্য? প্রথমে হচ্ছে ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। কাম বাসনা অনেক শক্তিশালী, এত সহজে সেটাকে জিতে নেব এরকম মেন্টালিটি রাখা উচিত নয়। তো এটাকে জিতে নেওয়া অত সোজা নয়। চেক ইউর সেলফ, মানে আমাকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে যতটা সম্ভব। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট সলিউশন কাম বাসনাকে নিয়ন্ত্রণ করার হচ্ছে ম্যারেজ। কারো যদি সেক্সুয়াল ডিজায়ার থাকে, আমি জোর করে চেপে রাখলে সেটা সলিউশন নয়। সেটা তুমি কিছুদিন পারবে, কিন্তু তারপর আবার ফল ডাউন হয়ে যাবে। তো সেই জন্য ম্যারেজ ইজ দ্য সলিউশন। মানে যে কোনো জিনিস, মিট ইটিং ইত্যাদি যে কোনো জিনিস আমরা যখন যদি ছাড়তে হয়, কেউ ধরো চেন স্মোকার, তাকে যদি আমি বলি যে ইমিডিয়েটলি ছেড়ে দিতে হবে তোমাকে সিগারেট, পসিবল নয়। রেগুলেট করতে হবে। কেউ যদি সারাদিনে 10টা খাচ্ছে, তাকে বলতে হবে যে 2টো করে খাওয়ার চেষ্টা করো সারাদিনে। কিন্তু বলতে হবে তুমি খাও এখন। ধীরে ধীরে সেটাকে ওভারকাম করতে হবে। এখন অনেকে প্রশ্ন হতে পারে, কিন্তু প্রভু এটা তো ধীরে ধীরে ওভারকাম করা যাচ্ছে না। অনেক ইউথসরা এই কোয়েশ্চেন করে যে সেক্সুয়াল ডিজায়ার, যে কাম বাসনা, সেটা কন্ট্রোল করা তো খুবই ডিফিকাল্ট। আমরা তো বাকি সবকিছু কন্ট্রোল করে নিয়েছি, মিট ইটিং, গ্যামলিং, ইনটক্সিকেশন, এগুলো যদি কারো ছিল সেগুলো ছাড়তে অসুবিধা হয়নি অতটা। কিন্তু ইলিসিট সেক্স বা যে সেক্সুয়াল ডিজায়ার, এটা তো খুব ডিফিকাল্ট। ইয়েস, এটা খুব ডিফিকাল্ট, তার কারণ এইটার যে বন্ডেজ সেটা অনেক পুরনো। আমরা বিভিন্ন যোনিতে প্রবেশ করি, রাইট? মনুষ্য জন্ম 84 লক্ষ যোনির মধ্যে কিছু সংখ্যক যোনি রয়েছে মনুষ্য, বাকি হচ্ছে অ্যানিমেলস, কৃমি ইত্যাদি বিভিন্ন আছে। তো কখনো আমরা পশু পাখির শরীরে আছি, কখনো আমরা আহ বাঘ সিংহের শরীরে আছি। তো বিভিন্ন শরীরে আমরা আছি। তো কখনো হয়তো বাঘ সিংহের শরীরে যখন আছি তখন মাংস খাচ্ছি, কিন্তু যখন আমি ছাগল বা গরুর শরীরে আছি, আমি কিন্তু মাংস খাচ্ছি না। তো মাংস খাওয়ার যে হ্যাবিটটা, সেটা অতটাও পুরনো নয়। কিন্তু ইরেসপেক্টিভ অফ কোন জনিতে আমি আছি, ডাজ নট ম্যাটার, সেক্স লাইফ ইজ দেয়ার। তো সেক্স লাইফের যে বন্ডেজ, সেটা অনেক পুরনো, তাই ওটাকে ছাড়াও তো সহজ নয়। যারা একদম পিওর ডিভোটিভ হয়ে গেছে বেসিক্যালি, তারা এটা থেকে কমপ্লিটলি বেরিয়ে আসতে পারে। তো ম্যারেজ হচ্ছে সেটাই, যে তোমাকে, তুমি ছাড়তে পারবে না ওটা। সেই জন্যই ম্যারেজ, যে তোমাকে কিছুটা লাইসেন্স দেওয়া হলো যে এই ফ্রিকোয়েন্সিতে বা এইভাবে তুমি, মানে তোমার ডেডিকেটেড একজন পার্টনার, ওয়াইফ, মাল্টিপল পার্টনারের সাথে নয়। হ্যাঁ, তার সাথেও কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, সেগুলো পরে আরো ডিসকাস করবেন মাদাজি। তো সেইখানে আমরা যদি করি, এবং সব থেকে বড় কথা, যে সেক্সুয়াল অ্যাক্টিভিটির পরে যে তার যে রেসপন্সিবিলিটি, অর্থাৎ বাচ্চা নেওয়ার, যে বাচ্চাকে মানুষ করার যে রেসপন্সিবিলিটি, সেই কষ্টটা যদি উঠাতে তুমি রাজি থাকো, তাহলে ইউ আর অ্যালাউড। আজকালকার কালচার হচ্ছে যে আমি কোনো রেসপন্সিবিলিটি নিতে চাই না, কিন্তু আমি এনজয় করতে চাই। দিস ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে যখনই তুমি কিছু এনজয় করো, সঙ্গে সঙ্গে লিখে দেয়া থাকে যে যেহেতু তুমি এনজয় করেছো, তাই তোমার কিছু পানিশমেন্টও প্রাপ্য আছে। সেই জন্য মেটেরিয়াল ওয়ার্ল্ডকে বলা হয় ডুয়ালিটির জগৎ বা দ্বন্দ্বের জগৎ। সুখ দুঃখ, মান অপমান, শীত গ্রীষ্ম। সুখ এলেই দুঃখ আসবে। আজ তোমার জীবনে দুঃখ আসছে, মানে জানবে সুখ ওয়েট করে আছে। সুখ ভোগ করছো, মানে নিশ্চয়ই দুঃখ আসবে। তো গৃহস্থ আশ্রমে একটা সমস্যা রয়েছে, যে আমি অনেক এনগেজ হয়ে যাব, আমার অনেক রেসপন্সিবিলিটি থাকবে, অনেক দিকে আমাকে সামলাতে হবে। তো সেইটা হচ্ছে প্রাইস, যেটা তুমি পে পে করো ওই আনন্দটা কেনার জন্য, লেজিটিমেট ওয়েতে। কিন্তু কেউ যদি বলে আমি গৃহস্থ আশ্রমের রেসপন্সিবিলিটি গুলি এড়িয়ে যেতে চাই, অর্থাৎ আমি প্রাইসটা পে করব না, কিন্তু আমি সেই আনন্দ পেতে চাই, তখন সেটা একটা সিনফুল অ্যাক্টিভিটি হয়ে যায়। মানে তুমি প্রাইস না পে করে আনন্দ কিনছো, তার মানে তোমার কর্মাতে লেখা হয়ে গেল যে তুমি এর জন্য পানিশমেন্ট পাবে। তো সেই জন্য যারা ইলিসিট সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে এনগেজড আছে, মানে কোনোভাবেই তারা সুখী হতে পারবে না, ইহলোকেও না, পরলোকেও তো না। তুমি মিলিয়ে দেখে নাও, যারাই এই ধরনের প্রি ম্যারাইটাল এবং এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার্সে জড়িত, তারা কিন্তু কখনোই হ্যাপি হতে পারবে না। তারা সবসময় একটা টেনশনে থাকবে। হ্যাঁ, হয়তো মাল্টিপল পার্টনার্স মেনটেন করছে, তাদের সবসময় ভয়েই ধরা পড়ে গেলাম কিনা।
বা আরো কিছু কমপ্লেক্সিটিস হতে পারে। হুম। সেখানে হয়তো আনওয়ান্টেড প্রেগনেন্সি হতে পারে, সেখান থেকে কমপ্লিকেশনস হতে পারে, বিভিন্ন ধরনের লিগ্যাল কেস হয়ে যেতে পারে। তো এরা কখনোই শান্তিতে থাকতে পারবে না, কারণ এরা ভগবানের নিয়মকে ভায়োলেট করছে। তো সেক্সুয়াল ডিজায়ার্স বা লাস্টি ডিজায়ার আলটিমেট সলিউশন হচ্ছে ম্যারেজ। ম্যারেজের মাধ্যমে কিছুটা অ্যালাউ করা হবে, সেই অ্যালাউড রেঞ্জের মধ্যে তুমি তোমার সেন্স গ্র্যাটিফিকেশন করতে পারো, কিন্তু তার সাথে প্রাইস কি দিতে হবে? গৃহস্থ আশ্রমের রেসপন্সিবিলিটিস আর সন্তানকে কৃষ্ণ ভাবনামৃত করে ভাবনায় তোমাকে বড় করতে হবে। তো এই প্রাইসটা পে করে আমি যদি সেন্স গ্র্যাটিফিকেশন এনজয় করি, এরকম মাল্টিপল কিছু লাইফ টাইমস হতে হতে, বা আমি যদি ভালো ভক্তি করি এই লাইফ টাইমেও আমি কমপ্লিটলি পিউরিফাইড হয়ে যাব, আমি ভগবানের ধামে চলে যেতে পারি গৃহস্থ আশ্রম থেকে ডাইরেক্টলি। মানে এমন নয় যে আমাকে ও গৃহস্থ আশ্রমে ছিলাম, পরের জন্ম আবার আসতে হবে ব্রহ্মচারী হয়ে। নো নিড। তো যদি এইভাবে আমরা সেক্সুয়াল ডিজায়ারটার জন্য প্রাইস পে করতে রাজি আছি, দেন ইট ইজ অ্যালাউড, দেন এটা অধর্ম নয়। ঠিক আছে। তার কলিযুগে বেশিরভাগ মানুষের কন্ডিশন এটা, তো সেই জন্য ভগবান এরকম একটা সিস্টেম বানিয়েছেন, ম্যারেজের যে সিস্টেম। আচ্ছা, চ্যান্টিং লাউডলি, সেটা তো সবকিছুরই সলিউশন, চ্যান্টিং হোলি নেমস, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। ডিটি সার্ভিসেস অর্থাৎ ভগবানের বিগ্রহের যদি আমরা সেবা করি, তাহলে এই ভগবানের প্রতি অ্যাট্রাকশন বাড়বে, কাম বাসনা কিছুটা কন্ট্রোলে আসতে পারে, এবং আলটিমেটলি প্রেয়ার টু কৃষ্ণ, কৃষ্ণের প্রতি প্রার্থনা। তো এগুলো হচ্ছে শিল প্রভুপাদের কিছু সলিউশন। শিল প্রভুপাদ এমফ্যাটিক্যালি বলছেন যে মাতাজিদের ক্ষেত্রে দের ইজ নো চয়েস। মাতাজি মানে মাস্ট গেট ম্যারিড। শিল প্রভুপাদ সেজ উইমেন মাস্ট গেট ম্যারিড। খুব 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 রেয়ার কেসে কিছু এক্সেপশন কনসিডার করা যেতে পারে, বাট উইমেন মাস্ট গেট ম্যারিড। কারণ শাস্ত্র বলা হচ্ছে যে তাদেরকে সবসময় আন্ডার প্রোটেকশন থাকা উচিত। ছোটবেলায় পিতার প্রোটেকশনে, যখন বিবাহের পরবর্তীতে স্বামীর প্রোটেকশনে, এবং বৃদ্ধ অবস্থায় পুত্রের প্রোটেকশনে থাকা উচিত। তো এটা আমরা আলোচনা করেছি আগের দিন ডিটেলসে। এখানে সো কল্ড ফেমিনিজম নিয়ে চলে এলে হবে না, যে না মেন উইমেন ইকুয়ালিটি ইত্যাদি ইত্যাদি। তো ফুলিশ বা মূর্খের মতো কথা বললে হবে না। আমাদের বুঝতে হবে যে কিভাবে ভগবান আমাদের সৃষ্টি করেছেন। প্রকৃতি মাতা বিভিন্ন যোনি সৃষ্টি করেছে, স্ত্রী পুরুষ ভেদ করেছে কেন? যদি দুজনকে সেম কাজ করতে হতো তাহলে দুজনের সেম বডি দিত। মূর্খের লজিক। মেন উইমেন তাদেরকে আর্টিফিশিয়ালি সেম করে দেওয়ার কোনো কারণ নেই। দুজনের রেসপন্সিবিলিটি আলাদা। কিন্তু আপাতকালীন সিচুয়েশনে শাস্ত্রে বলা হচ্ছে যে কেউ যে কারোর ধর্ম করতে পারে, সেটা আপাতকালীন সিচুয়েশনে। ফর এক্সাম্পল, যে দেখা যাচ্ছে যে বাড়িতে কোনো আর্নিং মেম্বার নেই, তখন উইমেন তারা আর্নিং হতে পারে, কোনো অসুবিধা নেই, যদি প্রয়োজন পড়ে, তাতে কোনো বাধা নেই। কিন্তু ইন জেনারেল দুজনের ডিউটিস আলাদা, দুজনকে আলাদাভাবে এম্পাওয়ার করেছে ভগবান। আমি একটা খুব ফেমাস এক্সাম্পল দিই, জানি না আগের ক্লাসও দিয়েছিলাম কিনা। তো একটা ফুলের মধ্যে যেরকম 4টে পার্টস থাকে, জীবন বিজ্ঞানে পড়ানো হয় ছোট ক্লাসে: বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। বৃতি মানে হচ্ছে ক্যালিক্স, এবং তারপর দলমণ্ডল করলা, এবং স্ট্যামেন পিস্টিল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। তো বৃতি সে কি কাজ করে? একটা আউটার কোটিং দেয়, যাতে কুঁড়ি অবস্থায় ফুলের কোনো আঘাত না লাগে, পোকাদের থেকে বাঁচায়। যে পাপড়িগুলো, সেগুলো বিভিন্ন পোকাদেরকে অ্যাট্রাক্ট করে রঙিন ফ্লাওয়ার দিয়ে, যাতে তারা আসে, মৌমাছির পায়ে রেণু লাগবে, অন্য ফুলের সাথে পরাগ সংযোগ হবে। পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র, এগুলো হচ্ছে খুব সেন্সিটিভ পার্ট, যারা অ্যাকচুয়াল জননের কাজটা করে। এটা এতটাই ইম্পর্টেন্ট যে ওই দুটো যদি না থাকে, তাহলে গাছটার যে বংশ বিস্তার সম্ভবই হবে না, ওই একটা জেনারেশন পর শেষ হয়ে যাবে। তো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট ফুলের হচ্ছে পুংকেশর আর গর্ভকেশর চক্র। কিন্তু তারা কিরকম? তারা হচ্ছে নাজুক, দে আর ভেরি সফট, অ্যান্ড দে আর প্রোন টু ড্যামেজ। পোকাতে খুব সহজে তাদের ক্ষতি করে দিতে পারে। সেই জন্য তাদেরকে একটা প্রোটেক্টিভ আবরণের মধ্যে থাকতে হয়, বৃত্তি এবং দলমণ্ডলের মধ্যে। তো যখনই কেউ যদি বলা হয় যে তোমার শারীরিক শক্তি কম, ইয়েস, সেইভাবে প্রকৃতি মাতা বানিয়েছে যে নারীরা শারীরিকভাবে দুর্বল, এটা মেনে নিতে মানে আমি যদি বলি যে না এটা মানবো না, তাহলে মূর্খামি। তো শারীরিকভাবে পুরুষদেরকে স্ট্রং করেছে, কারণ তারা প্রোটেকশন দেবে নারীদেরকে।
তো শারীরিকভাবে উইক হওয়া মানেই যে আমার আর কোনো ভ্যালু নেই, আমাকে নিচা দেখানো হয়ে গেল, নারীকে সাথ অপমান হওয়া, এইসব ফেমিনিজম নিয়ে চলে আসার কোনো লজিক নেই। তাদের আলাদা ফাংশনালিটি রয়েছে। তাদের ফাংশনালিটি হচ্ছে, মেন ফাংশনালিটি ইমোশনাল নারিশমেন্ট, যেটা একটা বাবা কমপ্লিটলি দিতে পারবে না। একটা বাচ্চা যখন গ্রোথ হয়, তার ইমোশনাল নারিশমেন্ট ম্যাক্সিমাম আসে মায়ের কাছ থেকে। মা হচ্ছে প্রথম গুরু। ছেলেটার নেচার কিরকম হবে সেটা ডিপেন্ড করে অনেকটাই মায়ের উপর। কারণ মায়ের অ্যাসোসিয়েশন সব থেকে বেশি পায় ছোট থেকে। তো এখন এই যে বাড়িতে বাচ্চাকে ভালো কালচার দিয়ে বড় করা ইত্যাদি, এই জিনিসটাতে নারীদের এক্সপার্টিস রয়েছে। তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স পুরুষদের থেকে বেশি। এবং গৃহস্থালির জিনিসপত্র গুছিয়ে রাখা, এগুলোতেও নারীদের এক্সপার্টিস বেশি। সেটা আমরা, এটা নিয়ে আর্গু করার কিছু নেই, চোখের সামনে দেখতে পাবো। যে একটা, যদি আমি পুরুষকে বলি যে এই ঘরটা একটু ঠিক গুছিয়ে রাখো, একটা নারীকে বলি, কে ভালো গুছাতে পারবে? কিছু কিছু কেসে এক্সেপশন হতে পারে, আজকালকার কিছু নারী তারা গুছাতে জানে না, হতে পারে কোনো পুরুষ হতে পারে তার থেকে ভালো গুছায়, সেগুলো কথা হচ্ছে না। কিন্তু ইন জেনারেল প্রকৃতি মাতা কিছু গুণাবলী পুরুষদের দিয়েছে, কিছু গুণাবলী নারীদের দিয়েছে। তো সেটা নিয়ে কম্পিটিশনে নেমে যাওয়ার কিছু নাই যে আমি সমান সমান। বুঝতে হবে, মূর্খের মতো একটা যা হোক একটা ফিলোসফি অ্যাডাপ্ট করে নিলে চলবে না। তো দুজনের আলাদা আলাদা রোলস রয়েছে। তো সেই জন্য উইমেনকে যেভাবে তৈরি করা হয়েছে তার বেসিসে শাস্ত্র বলছে তাকে সবসময় আন্ডার প্রোটেকশন থাকতে হবে। ইট ইজ লাইক, আমি বলছি সমস্ত ফুলেরই পুংকেশর আর গর্ভকেশর চক্র যেন বৃত্তিয়ার দলমণ্ডলের প্রোটেকশনে থাকে। এটা তো কোনো ভুল বলা হয়েছে না। কিন্তু যারা আল্ট্রা ফেমিনিজমের মানে সাপোর্ট করছে বা একটু লেফট লিবারেল, তারা এটাতে খুব গায়ে লেগে নিয়ে নেবে যে উইমেনকে কেন প্রোটেকশনে থাকতে হবে। বুঝতে হবে, আমি যদি ব্রেনটাকে ডিলিট করে কথাবার্তা বলি তাহলে মুশকিল আছে তাকে বোঝানো। তো যাই হোক, আশা করি আমাদের ডিভোটিরা এই জিনিসটা বুঝবে। ডিভোটিদের এই জিনিসটা অ্যাটলিস্ট বোঝা ইম্পর্টেন্ট। তো আহ, নারীদের জন্য প্রেসক্রিপশন হচ্ছে আনডাউটেডলি যে বিবাহ করতেই হবে, গৃহস্থ আশ্রমে প্রবেশ করতেই হবে। কিছু কিছু খুব রেয়ার এক্সেপশন ছাড়া। কিন্তু পুরুষদের ক্ষেত্রে দুটো অপশন রয়েছে, আইদার ব্রহ্মচারী আশ্রম অর গৃহস্থ আশ্রম। এই দুটোর মাঝামাঝি ভেসে থাকা চলবে না। আমাদের গুরু মহারাজ বলে, ডোন্ট বি আ ব্রহ্মাস্ত্র, আইদার বিকাম ব্রহ্মচারী অর বিকাম গৃহস্থ, ডোন্ট বিকাম ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র মিনস ডেঞ্জারাস, মানে সোসাইটির কিন্তু সে অনেক প্রবলেম ঘটিয়ে দিতে পারে। এই ব্রহ্মাস্ত্রটা খুব ডেঞ্জারাস। তবে এই ক্ষেত্রেও কিছু কিছু এক্সেপশন রয়েছে। তো যাই হোক, আজকাল ফর এক্সাম্পল যেরকম এটা আজকালকার যুগে বেশি প্রিভ্যালেন্ট, যেমন হয়তো তোমরা শুনে থাকবে যে কিছু হোমোসেক্সুয়ালিটির ব্যাপার আসতে পারে। সব জিনিসই ডিসকাস করে নেওয়া ভালো, আহ, যাতে আমরা অন্ধকারে না থাকি। কিছু কিছু এরকম কেসেস হতে পারে। তো এই বিষয়টা নিয়ে রাধেশ্যাম প্রভু একটা আর্টিকেল লিখেছিলেন। তো সেখানে কিছু কিছু এক্সেপশন হতে পারে। কারো যদি এরকম কিছু টেন্ডেন্সি থাকে, তখন তার ক্ষেত্রে অ্যালাউ করা যেতে পারে যে তার ক্ষেত্রে ব্রহ্মচারী আশ্রমেও প্রবলেম হবে। মানে এই ধরনের ব্যক্তিরা পুরুষ হয়েও পুরুষের প্রতি আকর্ষিত, তো ব্রহ্মচারী আশ্রম ইজ প্রবলেমেটিক ফর দেম। আবার গৃহস্থ আশ্রমও প্রবলেমেটিক। তো তখন তাদের জন্য এরকম সলিউশন দেওয়া হয় যে তুমি মন্দিরের কাছে সিঙ্গেল হাউস নিয়ে থাকো, সিঙ্গেল অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতে হবে, তোমার সাথে কাউকে থাকা চলবে না। এবং তুমি শুধু কৃষ্ণকে সেবা করবে মন্দিরে। কিছু একটা ছোটখাটো চাকরি করতে পারো যাতে নিজের জীবিকা নির্বাহ হয়, এবং তুমি কৃষ্ণকে সেবা করতে পারো। তো এগুলো হচ্ছে হাইলি এক্সেপশনাল কেস, সেগুলোর জন্য গুরুর পারমিশন লাগবে। আদারওয়াইজ ইন জেনারেল যে কোনো পুরুষ এদের ব্রহ্মচারী আশ্রমে যাবে, নাহলে গৃহস্থ আশ্রমে যাবে, আর সমস্ত নারী যাবে গৃহস্থ আশ্রমে। ওকে, এটার ব্যাপারে অ্যাবসলিউটলি ক্লিয়ার থাকা উচিত। তো তারপর এটা পর্যন্ত আলোচনা করেছিলাম আমরা। নেক্সট হচ্ছে অ্যাট হোয়াট এজ টু গেট ম্যারিড, বিবাহের জন্য যে সুটেবল বয়স সেটা কত। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। Throughout the Srimad Bhagavatam and his lectures, Srila Prabhupada emphasizes the importance of getting married at an early age. শ্রীমদ্ ভাগবতের বিভিন্ন তাৎপর্য এবং প্রভুপাদের বিভিন্ন লেকচারে প্রভুপাদ এই জিনিসটাকে বারবার হাইলাইট করেন যে কম বয়সে বিবাহ করার প্রয়োজনীয়তা কি। কম বয়স থাকতে থাকতে বিবাহ করা উচিত। আইডিয়ালি বৈদিক এজ অনুসারে 25,
অ্যারাউন্ড 25 গৃহস্থ আশ্রমে প্রবেশ করা উচিত। মাতাজিদের জন্য এটা আরেকটু কম হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু প্রভুজিদের জন্য 25 বা অ্যারাউন্ড। কিন্তু আজকাল কালচার হয়েছে যে আগে এস্টাবলিশড হতে হবে আমাকে 30 32, তারপর বিবাহ হচ্ছে। দিস ইজ হাইলি প্রবলেমেটিক। সেটা শাস্ত্রসম্মত নয়, বিভিন্ন কমপ্লিকেশন আসতে পারে। তো 32 পর্যন্ত সে আনস্টেবল হয়ে ঘুরছে, সোসাইটিতে সে প্রবলেম ক্রিয়েট করতে পারে। সে তো আর আজকাল যেরকম কালচার যে লোকজন ভক্তিও করে না, কিছুই নেই, কাম বাসনা ভরে ভরে রয়েছে, এই ধরনের ব্যক্তি যদি 32 বছর পর্যন্ত বিবাহ না করে থাকে, তাহলে সোসাইটিতে হ্যাবক সেটা। সে উমেনাইজার হয়ে যেতে পারে, সে আহ বিভিন্ন নারীদেরকে অন্য নজরে দেখবে, সেই জন্য এই ধরনের বিভিন্ন কেসেস আমরা দেখতে পাচ্ছি। তো ইট ইজ কৃষ্ণার রেকমেন্ডেশন অ্যান্ড হি হ্যাজ ভেরি গুড রিজনস ফর ইট। কৃষ্ণের রেকমেন্ডেশন হচ্ছে যে কম বয়সে বিবাহ করা উচিত। দ্য টিচিংস অফ লর্ড কপিলা, Srila Prabhupada explains in simple words, generally a man should marry around 25 years of age. প্রভুজিদের জন্য আদর্শ বিবাহের এজ হচ্ছে 25 অ্যারাউন্ড। 25এই করতে হবে, 26 হয়ে গেছে রে আর বিয়ে হবে না আমার, বা 24 এখন তো করা যাবে না, এরকম না, অ্যারাউন্ড 25। তো এটা আমরা নোটস নিতে পারি। হুম, তো আমরা নতুন একটা সেকশন করছি, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যারিড। এটা ছিল আগের সেকশন। এই সব সেকশনগুলো চ্যাপ্টার 2 এর মধ্যে। নেক্সট সেকশন হচ্ছে অ্যাট হোয়াট এজ টু গেট ম্যারিড। At what age to get married? কোন বয়সে বিবাহ করা উচিত? তো শিল প্রভুপাদ বলছেন অ্যারাউন্ড 25, আর্লি, তাড়াতাড়ি করা উচিত। Generally, a man should marry around 25 years of age, and a girl should marry no later than 16. তো বেদিক স্ট্যান্ডার্ড ফর গার্লস হচ্ছে 16। এটা হচ্ছে, কিন্তু এটা একটু ফলো করা ডিফিকাল্ট, কিন্তু প্রিন্সিপালটা আমাদের মাথায় রাখা উচিত যে তাড়াতাড়ি বিবাহ করা উচিত। This is for Prabhuji's and 16 for Mataji's. তো এখানে এটা একটু এক্সপ্লেন করি, একটু আশ্চর্য লাগতে পারে কি ব্যাপার 16 কেন। তার কারণ হচ্ছে এই যে আনস্টেবিলিটি ফ্যাক্টরটা, এইটা মাতাজিদের মধ্যে আরো বেশি, কারণ তাদের নেচারটা এরকম ইমোশন। আমি যদি, একজন মাতাজি যদি জানে যে হ্যাঁ আই হ্যাভ আ হাজব্যান্ড, মানে কম বয়সে যখন তার মধ্যে এই ইমোশনস গুলো ফ্লারিশ হচ্ছে, পিউবার্টির এজে বা যখন এই টিন এজ অবস্থাতে একজন মাতাজির মধ্যে ইমোশনস গুলো আসছে, তখনই তাকে যদি তার পিতা অ্যাসিওর করে দেয়, বা বিবাহ না হলেও অ্যাটলিস্ট তার বিবাহ যদি ফিক্স হয়ে যায় তাহলেও ভালো। সে একটা অ্যাসিওর থাকবে যে হ্যাঁ আমার জন্য কেউ আছে, আমার একজন হাজবেন্ড ঠিক করা আছে, তাহলে তার মাইন্ড ভটকাবে না। আদারওয়াইজ আমরা কি দেখতে পাই, এই এজে তার মধ্যে বিভিন্ন ইমোশনস আসতে পারে, আর ইমোশনস এত ওভারফ্লো করে যে সেটা তার ইন্টেলিজেন্সকেও ঢেকে দেয়। তো এইরকম এজের যে মাতাজি, তারা খুব সহজেই প্রেমের ফাঁদে পড়ে যায়। ছেলেরা, আর ছেলেদেরকে প্রকৃতি এই শক্তিটা খুব ভালো দিয়েছে যে তারা এমন অ্যাক্টিং করবে কোনো রিলেশনশিপে যাওয়ার আগে, যে মনে হবে এর থেকে ভালো ছেলে তো আর আমি পাবোই না। আমি নিজে একটা ছেলে হয়ে বলছি, এবং আমি দেখেছি এটা মাতাজিদেরকে বোঝানো ডিফিকাল্ট হয়ে যায় যে ও অ্যাক্টিং করছে। সে কিছুতেই বিলিভ করবে না যে অ্যাক্টিং করছে, না ও ভালো, ও ও ও কিছুতেই আমাকে এরকম করতে পারে না। কিন্তু দুদিন পর দেখা যায় হ্যাঁ তুই নিকলা, একে আমি কত কি ভেবেছিলাম এরকম হলো। তো এই ফাঁদটাতে আমাদের পড়া চলবে না। অনেকে হয়তো অলরেডি পড়ে গেছো তোমরা ভক্তিতে আসার আগে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু রিয়েলাইজ করেছো আমি যেটা বলছি বুঝতে পারছো। কিন্তু প্রকৃতির নিয়মটা আমাদের বুঝতে হবে, প্রকৃতি ছেলেদেরকে ওই এবিলিটিটা দিয়েছে। কারণ দেখো প্রকৃতির নিয়ম হচ্ছে যে বংশ বিস্তার যেন হতে থাকে, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। যে কোনো স্পিসিসে দেখবে মেলদেরকে প্রকৃতি সেই এবিলিটিটা দেয় যাতে ফিমেল পার্টনারকে সে আকর্ষণ করতে পারে।
একটা জায়গায় দেখছিলাম একটা ভিডিওতে, বলা হচ্ছে একটা মাছ আছে সমুদ্রের ভেতরে, সেই মাছটা তার ফিমেল পার্টনারকে আকর্ষণ করার জন্য গোটা সমুদ্রের নিচে একটা সেই ডিজাইন করে আলপনা আঁকতে পারে, খুব কমপ্লেক্স প্যাটার্নের। তো প্রকৃতি তাকে সেই শক্তিটা দিয়েছে, সেই আলপনাটা আঁকা ডিজাইন দেখে তার ফিমেল পার্টনার আকর্ষিত হয়। তো সমস্ত স্পিসিসেই মেলদেরকে ভগবান বা প্রকৃতি এই শক্তিটা দিয়েছেন যে তারা এমন অ্যাক্টিং করবে, তারা ফিমেল পার্টনার কিন্তু ফাঁদে পড়ে যাবে। কিন্তু সেটা অ্যাক্টিং করছে, তার অ্যাকচুয়াল উদ্দেশ্য কি? মেল মানেই তার প্রাইমারি উদ্দেশ্য থাকে একটা রিলেশনশিপে যে আমি এনজয় করব, ভোগ করব শারীরিকভাবে। এটা শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি। একটা মেল সে যতই ভালোবাসার অভিনয় করুক, তার অ্যাকচুয়াল ইন্টেনশন হচ্ছে যে আমি শারীরিকভাবে ভোগ করতে চাই। তাই আমি এটা খুব ক্লিয়ারলি বলছি যাতে অ্যাটলিস্ট আমাদের ডিভোটিসরা এইসব ফাঁদে না পড়ে। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো সেই কারণে আমাদেরকে এটা বুঝতে হবে যে মাতাজিদের জন্য এজটা কেন কমানো হয়েছে। তারা খুব সহজেই বোকা বেনে যায়, এত ইমোশনস ওভারফ্লো করে। তাদেরকে ইমোশন দেওয়া হয়েছে প্রকৃতির থ্রু দিয়ে একটা অন্য কারণে, যে ইমোশনাল ইন্টেলিজেন্স তাদের বেশি থাকবে, সন্তান সন্ততিকে ভালোভাবে মানুষ করতে পারবে। কিন্তু সেই ইমোশনসটা মিসইউজ হয়ে যায়। যদি ছোট বয়সে তার আহ, কোনো হাজবেন্ড ফিক্স না হয়, তাহলে কিন্তু সে আনস্টেবল থাকে। তো সেই আনস্টেবল অবস্থাতে খুব প্রবলেমেটিক হয়ে যায় জিনিসটা। সেই জন্য মাতাজিদের যে এজটা সেটা কমানো আছে। তো সেই জন্য আমাদের সবসময় নির্ভর করা উচিত এই যে হ্যাঁ, মাতাজিদেরকে নিজেদের পার্টনার চুজ করতেও সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। এই 16, 17, 18 মানে টিন এজ অবস্থাতে, বা বা মনে করো এই কি বলবো 13 থেকে 30-এর মধ্যে যে কোনো মাতাজি, যেটা বিয়ের বয়স হয় বা রিলেশনশিপে পড়ার বয়স, এই অবস্থায় মাতাজিদের নিজের নিজে পার্টনার চুজ করা উচিত নয়। যেটাই চুজ করবে ভুলই করবে, 90% প্রবাবিলিটি যে ভুল পার্টনার চুজ করবে। কেন? কারণ তার সেই ইমোশনস এর বসে সে ডিসিশন নিচ্ছে, তো সে আর কিছু দেখতেই পাবে না। সে শুধু ভালোবাসার নাটকটিকে সত্যি মনে করতে পারে, আর কিছু দেখতেই পাবে না। সে যদি বলে না আমি অনেক বিচক্ষণ, সেই ইলিউশনে আছে, তার কিছু করারই নেই। তো সেই কারণে এটা খুব মুশকিল যে সে যদি নিজে নিজে পার্টনার চুজ করে, তাহলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। সেই জন্য এটা সবসময় সিনিয়রদের উপর ছাড়া উচিত। আইডিয়ালি পিতাকে সেই আহ, মানে কার্যভারটা নিতে হয়। সেই জন্যেই শাস্ত্রে বলা আছে কন্যা দান। হুম। এবার এইটা নিয়েও আজকাল বিভিন্ন জায়গাতে আমি দেখি যে বিভিন্ন প্রবলেম ফেসবুকে, কন্যা দান আবার গায়ে লেগে গেল ফেমিনিস্টদের। কন্যা কি কোনো অবজেক্ট নাকি যে তাকে দান করতে হবে? আমি কোনো জিনিস, দ্রব্য? ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে এই কন্যা দানটা কি সেটা বোঝার জন্য আগে বুঝতে হবে, এইটাতে ফার্মলি বিলিভ করতে হবে যে হ্যাঁ সত্যি উইমেন শুড বি আন্ডার প্রোটেকশন। প্রথমে পিতার আন্ডারে, তারপর হাজবেন্ডের আন্ডারে, তারপর পুত্রের আন্ডারে, এইটা আগে মানতে হবে। কেউ যদি ওইটাই মানবো না বলে, তাকে কন্যাদান বোঝানো যাবে না কিছুতেই। এদের সাথে তর্ক করেও লাভ নাই। তো তাদেরকে বলতে হবে ঠিক আছে তুমি নিজে নিজেই চলে যাবে, তোমার বাবাকে বলো না দান করতে, না আমার মাথা খেও না, তোমাকে বোঝানো যাবে না। বিষয়টা হচ্ছে কন্যা দান মানে এই যে তত্ত্বাবধান, কেয়ার টেকিং এর যে জুরিসডিকশনটা সেটা চেঞ্জ হচ্ছে, ফাদার থেকে হাজব্যান্ডে যাচ্ছে। এতদিন আমি আগলে রেখেছিলাম, এরপর তুমি আগলে রাখবে। এইটা অ্যাকচুয়ালি মিনিং কন্যাদানের। তো সেটা আমাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, সিনিয়র বৈষ্ণবরা বা পিতা মাতা, তাদেরকে এই ডিসিশনটা নেওয়া উচিত মাতাজিদের জন্য। ওকে, সেজন্য সেটা বলা আছে 16 এজ। ওকে, জাস্ট গিভ মি 1 মিনিট।
তো আমরা এই জিনিসটা আশা করি বুঝতে পারলাম যে কি জন্য শাস্ত্রে এই এজ গুলোকে ডিফাইন করা হচ্ছে ঠিকভাবে মাতাজিদের এবং প্রভুজিদের। তো ইন জেনারেল একটা মানে ফেমিনাইন কোয়ালিটি হচ্ছে যে সে একটা শেল্টার খোঁজে। কারোর মধ্যে যদি ফেমিনাইন কোয়ালিটি আছে তাহলে সে বুঝতে পারবে ইন জেনারেল নেচার হচ্ছে যে আমি একটা শেল্টার চাই, কারোর তত্ত্বাবধানে থাকতে চাই। তো একটা সেন্স অফ সিকিউরিটি তাদের মধ্যে থাকে। তো সেটা যেমন আমরা ডিসকাস করলাম যে ওই এজে একটু বেশি থাকে, তো আগের থেকে যদি অ্যাটলিস্ট ফিক্স হয়ে যায় তাহলে অনেকটা স্টেবিলিটি পাওয়া যায়। তো সেটা হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত, শাস্ত্র যেটাই বলছে আমাদেরকে বুঝতেই পারছো সেটা আমাদের ভালোর জন্যই বলা হচ্ছে। এরকম ভাবে যদি চলি তাহলে সব দিক ভালো থাকবে। ওকে। তো hmm. If this is the case, when the man is 50 years old, his eldest son would be around 25, old enough to take charge of the mother. এর কারণ হচ্ছে যে যদি কেউ 25 বছর বয়সে বিবাহ করে তাহলে প্রভুজির কথা হচ্ছে হাজব্যান্ড 25 বছর বয়সে বিবাহ করেছে, তাহলে হাজব্যান্ডের এজ যখন 50 হবে তখন তার যে বড় ছেলে তার বয়স হবে অ্যারাউন্ড 25 বছর। মানে বড় ছেলের গৃহস্থ আশ্রমে প্রবেশ করার বয়স হয়ে যাচ্ছে বাবার যখন 50 বছর বয়স। তো 50 বছরে বাবা বানপ্রস্থ নিতে পারবে আর বড় ছেলে সংসারের দায়িত্ব নিতে পারবে। তো এইভাবে একটা সিস্টেমে সুন্দর প্ল্যানিং যে আমি আর্লি এন্টার করব গৃহস্থ আশ্রমে, আর্লি এক্সিট করব, আমি ভগবানের উপর ফোকাস করতে পারবো বানপ্রস্থ আশ্রমে প্রবেশ করে। তো সেইটা হচ্ছে সিস্টেম, কৃষ্ণের সিস্টেম সুন্দরভাবে, যেখানে তোমার কাম বাসনাকেও টেক কেয়ার করা হচ্ছে, যেখানে তোমার কৃষ্ণ কনসিয়াসনেসকেও টেক কেয়ার করা হচ্ছে। তো খুব বিউটিফুল কৃষ্ণের সিস্টেম যদি আমরা ফলো করি। Again, in a letter to Trivikrama Das, Srila Prabhupada expressed a similar point. Married life does not mean one should continue to live with the wife throughout the whole life. At a certain stage, say between 20 to 25 years of age, one may accept a wife, live with her to the maximum age of 50 years, and then there should be no more sexual relationship stringently. তো সেম জিনিস বলা হচ্ছে যে গৃহস্থ আশ্রমে সবসময় থাকার জন্য বলা হয়নি। গৃহস্থ আশ্রমে একটা সার্টেন পিরিয়ড অফ মানে টাইমেই থাকার কথা বলা হয়েছে। তো এর বাইরে বাকি যে আশ্রমগুলোতে অ্যাকচুয়ালি বলা হয় যে গৃহস্থ আশ্রমে মৃত্যুবরণ করতে নেই। ব্রহ্মচারী, বানপ্রস্থ এবং সন্ন্যাস এই তিনটে আশ্রমে তুমি দেহত্যাগ করতে পারো। গৃহস্থ আশ্রমে দেহত্যাগ করা মানে তুমি আবার ফিরে আসছো। তো অ্যাটলিস্ট শেষ দিকে আমি যেন আমার ছেলে মেয়েদের মধ্যে রেসপন্সিবিলিটি দিয়ে আমি ফুললি যেন কৃষ্ণ ভজনে লিপ্ত হয়ে যেতে পারি। দেখো আগেকার দিনের সিস্টেম ছিল বানপ্রস্থ, মানে বনে চলে যেত, ঘর দুয়ার ছেড়ে বনে চলে যেত। তখন তুমি ভগবানের শেল্টার নিতে বাধ্য, না পাবে ঘরে তোমার মুখের সামনে কেউ খাবার তুলে দেবে না বা কিছু করে দেবে না। তো এটা হচ্ছে আগেকার দিনের কালচার ছিল। এখন আমাদের এরকম বলা হয় যে ওল্ড এজে তুমি কোনো মন্দিরে, যেমন বন মানে কি বৃন্দাবন, বৃন্দাবনে চলে যেতে পারো, সেখানে ইসকন টেম্পলে সার্ভ করতে পারো। সেটা তোমার বানপ্রস্থ লাইফ হয়ে গেল বাড়ি থেকে দূরে থেকে। বা ইন ওয়ার্স্ট কেস যে না বাড়ি থেকে দূরে থাকা কিছু প্রবলেম আছে, কিছু হেলথ ইস্যুস বা ইত্যাদি থাকলে বাড়িতে আমি শুধু শাস্ত্র প্রিচিং এইসব নিয়ে আছি, কোনো সংসারের জিনিস আমি ইনভলভ নেই, দ্যাট ইজ অলসো বানপ্রস্থ। তো বিভিন্ন লেভেলে যেটা আমার পক্ষে সুটেবল সেটা আমরা করতে পারি। তো সেটা এখানে বলা হচ্ছে। The Varnashram system is an ideal arrangement by which human beings can receive an opportunity to perfect their lives by reaching detachment from material sense gratification and attachment to Krishna in pure bhakti. তো বর্ণাশ্রম সিস্টেমটা এরকম যে আমার নেচার অনুযায়ী আমাকে ঠিক ঠিকভাবে এনগেজ করে কৃষ্ণের সেবায় এনগেজ করা হবে, যাতে আমি জড়জগৎ থেকে ডিট্যাচড হতে পারি আর কৃষ্ণের প্রতি অ্যাটাচড হতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস আমি অ্যাড করে দিই যে অ্যারাউন্ড 25-এ ম্যারেজ হলে অ্যারাউন্ড 50 eldest son would be 25 can take responsibility. Hmm. However, it requires that we follow the suggested timeline so that family duties are significantly reduced by the time we reach 50 years of age.
তেমন ভাবে প্ল্যান করতে হবে আমাদেরকে যাতে 50 বছর বয়স যখন আমার হয় আমি যেন গৃহস্থালীর সমস্ত ডিউটি থেকে অ্যাক্টিভলি রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারি, allowing us to move on to the next ashram, Banaprastha, the retired order of life. As a rule, girls mature much earlier than boys at the age of 17 or 18. তো প্রকৃতির একটা নিয়ম হচ্ছে যে মাতাজিরা একটু তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায় মেন্টালি বা ফিজিক্যালি 17-18 এজেই। Especially if a girl grows up in Krishna consciousness, she will be mature enough to become a mother and wife and will desire to play these roles. তো অ্যারাউন্ড 17-18তেই প্রকৃতি মাতা তাদেরকে এই এবিলিটিটা দিয়ে দেয় যে মা হওয়ার এবং স্ত্রী হওয়ার যে গুণাবলী সেগুলো সে অর্জন করে নেয়। যদি সে কৃষ্ণা কনসিয়াস ফ্যামিলিতে বড় হচ্ছে তাহলে সে তার মধ্যে এই জিনিসগুলো আরো তাড়াতাড়ি চলে আসবে। কারণ কি এখন হতে পারে যে নন কৃষ্ণা কনসিয়াস ফ্যামিলিতে সে হয়তো 17-18তে তাকে একদম বাচ্চার মতোই ডিল করে এবং সে ঘরের বেশি কাজও জানে না, হ্যাঁ মা বা স্ত্রী হওয়ার জন্য সে উপযুক্ত নয়, সে নিজেই হয়তো নিজে টেক কেয়ার করতে পারে না। কিন্তু আইডিয়াল বৈষ্ণব ফ্যামিলিতে 17-18 এজ আসাকালীন একজন গার্ল চাইল্ড সে কিন্তু মা এবং স্ত্রী হওয়ার যে গুণাবলী সেগুলো অর্জন করে নেয়, মানে তাদের ম্যাচুরিটি অনেক তাড়াতাড়ি চলে আসে। ফর দিস রিজন উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াই ইট ইজ ভেরি ন্যাচারাল ফর এ গার্ল টু ওয়ান্ট এ ম্যান নেক্সট টু হার। তো সেই এজে সেজন্য আমরা দেখি প্রতিটা মানে প্রত্যেক মাতাজিরই মনে হয় যে আমার পাশে কোনো একজন প্রভুজি থাকলে ভালো হতো। এই এজে এই ডিমান্ড আসে ভেতর থেকে, সেটা আটকানো যাবে না, এটা প্রকৃতির নিয়ম। সেই জন্যই আর্লি এজে ফিক্স করাটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমরা কি দেখলাম, গার্লস ম্যাচিওর আর্লি অ্যারাউন্ড 17-18 age to become mother বা wife. Experiences a need to have a man next to her. একজন পুরুষের উপস্থিতি তার জীবনে ইম্পর্টেন্ট, এই ফিলিংসটা আছে। ঠিক আছে, দেখো প্রতিটা কথা মাতাজি কত অনুভব থেকে লিখেছে যে আমরা যারা প্রভুজি বুঝতে পারি হ্যাঁ প্রভুজিদের সম্বন্ধে একদম ঠিক বলেছে, হ্যাঁ এইটাই হয় ঠিক। যারা মাতাজি তারাও বুঝতে পারছে যে হ্যাঁ একদম ঠিক বলেছেন মাতাজি। তো সেই জন্য মাতাজিকে অন্য একটা লেভেলে আমি রেসপেক্ট করি। ইট ইজ লাইক পরমাত্মা ওনাকে রিভিল করে দেয় প্রভুজিদের মাইন্ডসেটটাও মাতাজিদের মাইন্ডসেটটাও। সব থেকে অবাক হয়ে যায় মাতাজি হয়ে মাতাজিদের মাইন্ডসেটটা লিখেছেন সেটা ঠিক আছে, প্রভুজিদেরটা এত পারফেক্টলি কি করে উনি বুঝতে পারেন, সেটার জন্য প্রচুর তপস্যা লাগে। তো উনি এই ব্যাপারটা নিয়ে অনেক রিসার্চ করেছেন এবং ভগবান অনেক কৃপা করেছেন, তাই উনি এইভাবে লিখতে পারছেন। For this reason, we can understand why it is very natural for a girl to want a man next to her. However, he should be her husband, not a boyfriend, as it is common nowadays. কোনো মাতাজি 17-18 এজে একজন পুরুষকে নিজের পাশে চাওয়াটা অপরাধ নয়, সেটা ন্যাচারাল নিড। কিন্তু বয়ফ্রেন্ড হিসাবে পাশে চাওয়াটা অপরাধ, হাজবেন্ড হিসাবে পাশে চাওয়াটা শাস্ত্রসম্মত। This is not to say that the girl of this age must immediately marry, live together with her husband, and serve as a wife. She may prefer to receive further education or learn a profession before entering family life. However, if her mind is fixed on one boy whom she will marry one day, she will be protected from the danger of engaging in illicit relationship with other men. Her mind will be peaceful because she already knows who her husband will be when she does get married. এটা খুব খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি অ্যাজ ইট ইজ রিপিট করব আরেকবার, ভালো করে শোনো। তো 17-18 এজে একজন গার্ল চাইল্ড সে ম্যাচিওর হয়ে যাচ্ছে মানে ইমিডিয়েটলি ম্যারি করে নাও, সেটা মাতাজি বলছে না। কারণ মাতাজি জানে যে এখনকার সেটআপে সেটা সম্ভব নয়। কিন্তু মাতাজি বলছে ফিক্স হয়ে থাকাটা ইম্পর্টেন্ট। তার বাবা মা বা সিনিয়র বৈষ্ণবদের উচিত এই এজে কাউকে একজনকে ফিক্স করে দেওয়া, সে যেন জানে যে আমার জন্য কেউ আছে। This is not to say that a girl of this age must immediately marry, live together with her husband, and serve as a wife.
She may prefer to receive further education or learn a profession before entering family life. However, if her mind is fixed on one boy whom she will marry one day, she will be protected from the danger of engaging in illicit relationships with other men. Her mind will be peaceful because she already knows who her husband will be when she does get married. তো ফিক্স থাকা ইম্পর্টেন্ট, যাতে আমি জানি যে একদিন এর সাথে আমার বিবাহ হবে, তাহলে আমার মাইন্ড পিসফুল থাকবে। ইট ইজ ইম্পর্টেন্ট ফর গার্লস হ্যাভ boy fixed in mind whom she will marry one day. A boy matures later at around 25 years of age. তো ছেলেদের ম্যাচুরিটি 25 ইয়ার্স এর কাছাকাছি আসে, তখন সে অ্যাকচুয়ালি হাজবেন্ড হওয়ার যোগ্য হয়, যে হাজবেন্ড হিসাবে ওয়াইফের টেক কেয়ার করার যোগ্যতা আসে তার অ্যারাউন্ড 25 ইয়ার্স অফ এজ। Then he will be ready to accept the responsibilities necessary to become a husband and a father. পিতা এবং হাজবেন্ড হওয়ার যোগ্যতা 25 বছরের কাছাকাছি আসে। At a younger age, he will likely not be sufficiently mature, preferring instead to superficially engage with girls without making a serious commitment. তো 25-এর আগে ছেলেদের ওই মানে ম্যাচুরিটিটা আসে না হাজবেন্ড বা ফাদার হওয়ার মতো। তো 25-এর আগে কোনো ছেলে যদি রিলেশনশিপে যাচ্ছে, তার মানে তার একটাই উদ্দেশ্য, যে আমি ভোগ করতে চাই। ঠিক আছে। In this way, Krishna's system suggests that a boy and girl have an age difference of around 5 to 10 years. তো সেই জন্য ইন জেনারেল এটা প্রেসক্রাইব যে 5 থেকে 10 বছরের ডিফারেন্স থাকলে ভালো হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে। তো যাই হোক, সেটা যতটা পারা যায়, বিভিন্ন জনের বিভিন্ন সেট আপ রয়েছে, সেটা সেই অনুযায়ী আমাদেরকে ডিসাইড করতে হবে যে কোনটা ভালো। সিনিয়র সব সব অবস্থাতেই শাস্ত্রের রুলস গুলো আমরা জানছি, কিন্তু আমার সিচুয়েশন আলাদা হতে পারে। তো ডিসকাস উইথ সিনিয়র্স, সিনিয়র বৈষ্ণবদের সাথে ডিসকাস করা, সেটা হচ্ছে আলটিমেট সলিউশন। এবং এমন বৈষ্ণব যারা এগুলো সম্বন্ধে অবগত, ঠিক আছে, যে কোনো সিনিয়র বৈষ্ণবরা যেন ঠিকঠাক ভাবে আমরা ডিসাইড করি, সেটা ইম্পর্টেন্ট। On a morning walk on 2nd November 1975, Nairobi, Srila Prabhupada expands on this topic in a very personal way. Srila Prabhupada এই সম্বন্ধে আরো বলছেন, পার্সোনাল ওয়েতে তিনি কিছু শিক্ষা দিচ্ছেন। Then the wife takes care of the husband, and the husband takes care. They become bound up, united in love. That is quality. In the beginning, what the child knows about love, no, but they are allowed to remain as husband and wife. They are thinking that I have got my husband, I have got my wife. And as the age increases, the dealings become intimate. Then they become affectionate. That is quality. Not in the beginning, there is any quality. It is by the parents' arrangement, that's all. In our day, the marriage was performed when the girl is 10 years, 12 years, 9 years. 12 years is very late marriage. মানে 12 বছর হয়ে গেছে, মানে অনেক দেরি হয়ে গেছে বিবাহ। My second sister, she became 12 years old. So my mother became so disturbed that this girl is not being married. Shall I commit suicide? তো বলছে আমার দ্বিতীয় বোন, তা 12 বছর হয়ে গেছিল, বিয়ে হয়নি, তো আমার মা ভাবছিল কি হবে, আমি কি সুইসাইড করবো, এর বিয়ে হচ্ছে না কেন। You see, my eldest sister was 9 years old, older than me, and she was married before my birth. তো ছিল প্রভুপাদের যে প্রথম দিদি, সে আমার জন্মের আগে তার বিয়ে হয়ে গেছে। And my mother-in-law was married at the age of 7 years. তো আমার যে শাশুড়ি মাতা, তার 7 বছরে বিয়ে হয়েছিল। তো প্রভুপাদ বলতে চাইছেন যে আগে কি হতো, আর্লি এজে মানে ম্যারেজ দিয়ে দেওয়া হতো তাদেরকে, কিন্তু তারা সেপারেট থাকতো, একসাথে থাকতো না। যখন তাদের পরিণত ম্যাচিওর এজ হতো, তখন তারা একসাথে থাকতো। তো 7 বছর 9 বছরে কখনো কি এস্টাবলিশমেন্টের কোনো কোয়েশ্চেন আসে? এটা বেদিক কালচার ছিল। মানে জন্মের কিছু বছর পরেই, পিউবার্টি আসার আগেই তাদেরকে ফিক্স করে দেওয়া, তোমার জন্য এ আছে, এর এর জন্য তুমি আছো, বাস। লাস্টি রিলেশন মানে ডিজায়ার ঘটিত যা কিছু ডিস্টারবেন্স আগে এলিমিনেট হয়ে গেল।
এরপরে শান্ত মস্তিষ্কে তোমরা দুজনে এস্টাবলিশড হও, কোনো অসুবিধা নেই। এখনকার কালচার হয়েছে আগে এস্টাবলিশড হবে, বিয়ের আগে দেখবো তার কি কোয়ালিফিকেশন, তার কি, এরকম নয় ব্যাপারটা। বিয়েটা এরকম না যে ও ও এ ভালো পয়সা কামায়, এর কাছে দিয়ে দিই আমার মেয়েকে তাহলে ভালো থাকবে, এরকম নয় ব্যাপারটা। কনসেপ্টটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ একসাথে তাদের ব্যবহার হবে, একটা কাপেল করে দেওয়া ছোটবেলাতে। এবারে এরা উন্নতি করবে না এদের অবনতি হবে সেটা এদের ব্যাপার। দুজনে সাফার করবে আইদার, নাহলে ভালো থাকবে। এমন নয় যে আমি সুযোগ সন্ধানী দেখে নেবো কে ভালো তার সাথে জুড়ে দিই আমার মেয়েকে, এরকম নয় ব্যাপারটা। So in this age there is no question of love. It is not that the husband and wife lives together. No, unless the girl is grown up, she is not going to the husband. তো যতক্ষণ না মানে প্রপার এজ হচ্ছে, ম্যাচুরিটি আসছে আহ সেই কন্যা সন্তানের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকা অ্যালাউড ছিল না, কিন্তু বিয়ে হয়ে যেত। She remains with the father and mother. Sometimes they meet and the wife is taught giving some sweet meat to the husband, official. তো মাঝে মধ্যে তার হাজব্যান্ডের সাথে দেখা হতো, কিছু মিষ্টি দিত সেই যে ওয়াইফ তাকে, কিন্তু তাদের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশনশিপ ছিল না এবং তারা একসাথে থাকতো না। যখন পরিণত বয়স হবে তখন তারা একসাথে থাকবে। দ্য পেরেন্টস অফ দ্য গার্ল জাস্ট গো আপ টু ইউর হাজব্যান্ড অ্যান্ড অফার দিস। তো কন্যা সন্তানের পিতামাতা বলতেন যাও তোমার স্বামীর কাছে যাও এবং তাকে এই মিষ্টিটা অফার করো। সো শি কামস অ্যাজ ওবিডিয়েন্ট সার্ভেন্ট বাট গ্র্যাজুয়ালি দে গেট দ্য কানেকশন। তো এইভাবে মাঝে মধ্যে দেখা হতো পিতামাতার গাইডেন্সে, এইভাবে তাদের মধ্যে একটা সুইট রিলেশনশিপ ছোটবেলা থেকে গড়ে উঠতো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। In this way, the love develops, and when they are 15-16 years old, they are allowed to live together. তো 15-16 বছর বয়সের পর থেকে তারা একসাথে থাকতে পারে, because both of them have already developed that she is my wife and he is my husband. তো তারা তখন এটা ডেভেলপ করে গেছে যে এ আমার স্বামী এ আমার স্ত্রী, এই সেন্সটা ডেভেলপ করে গেছে। অ্যান্ড দেয়ার ওয়াজ নো কোয়েশ্চেন অফ ডাইভোর্স, এই সিস্টেমে কোনো ডাইভোর্সের কোয়েশ্চেনই ছিল না। The love is so strong they cannot dream even that I have to leave my wife, I have to leave my husband. They cannot dream it. তারা স্বপ্নেও ভাবতে পারতো না যে আমি আমার হাজব্যান্ডকে, আমি আমার ওয়াইফকে ছেড়ে যাব। কারণ ছোটবেলা থেকে একটা সুন্দর সিস্টেমে তাদের মধ্যে রিলেশনশিপটাকে এত ভালোভাবে গড়ে তোলা হয়েছে পিতামাতার গাইডেন্সে, যে এত স্ট্রং বন্ড হয়েছে যে ডাইভোর্সের কোনো কোয়েশ্চেনই নেই। তো দেখো একটা মানে কৃষ্ণের সিস্টেমটা কি অদ্ভুত, লজিকটা আমরা পুরোপুরি বুঝতে পারছি, আর কিভাবে ডিস্ট্রয়েড হয়ে গেছে সেই সিস্টেমটা আজকে। দে মে ফাইট, দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ফাইটিং দ্যাট ইজ নট আনইউজুয়াল। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস বলছে, যে দে মে ফাইট, তাদের ঝগড়া হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হওয়াটা কোনো আনইউজুয়াল জিনিস নয়, এটা ন্যাচারাল। Therefore, Chanakya Pandit says, fight between the husband and wife, never take it seriously. যদি দাম্পত্যে কলহ হয় মানে স্বামী স্ত্রীর ঝগড়া, সেটাকে সিরিয়াসলি নিও না, এখনই ঝগড়া একটু পরেই ঠিক হয়ে যাবে। দাম্পত্যে কলহে চৈব ব্রহ্মবাহে লঘু ক্রিয়া, দে উইল মেক অল আরম্ভ ব্রহ্মারম্ভে লঘু ক্রিয়া, বাট ইট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। ব্রহ্ম আরম্ভ, আরম্ভটা বিশাল হয়ে যাবে, মনে হবে যে বিশাল ঝগড়া হয়ে যাবে, কিন্তু লঘু ক্রিয়া এটা সেরকম কিছু ব্যাপার নয়। ডোন্ট টেক ইট সিরিয়াসলি, নেক্সট মোমেন্ট দে উইল এগেন লিভ পিসফুলি, পরক্ষণেই দেখবে আবার তারা ভালোভাবে আছে। সো অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কালচার দের ইজ নো ডিভোর্স। ভারতীয় কালচার অনুযায়ী ডিভোর্সের কোনো প্রশ্নই নেই, দের ইজ নো কোয়েশ্চেন অফ ডিভোর্স। The love was so strong, even Gandhi's life, he fought with his wife and pushed her out of the house. Get out, I don't want you. And Kasturi Bai, he began to cry on the street. Where shall I go? You have driven me away. Gandhi said, come on, finished. তো বলছে গান্ধীর সাথে একবার তার স্ত্রীর ঝগড়া হয়েছিল, গান্ধী ঘর থেকে বার করে দিয়েছিল, তার স্ত্রী রাস্তায় গিয়ে কাঁদছিল, দিয়ে বলছিল আমি আর কোথায় যাব। তো গান্ধী তখন বলছে ঠিক আছে চলে এসো, বাস ফিনিশ হয়ে গেল, আর কিছুই নাই। তো এরকম ভাবে ছিল প্রভুপাদ বলছেন। তো যাই হোক, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা নোট ডাউন করব। তো বয়েজ ম্যাচিওর অ্যারাউন্ড 25, আর হচ্ছে আর্লিয়ার
boy girl marriage would take place around 10 after তো যেটা আমরা পড়লাম সেটা কি সামারি ফর্মে একটু লিখে নেওয়া, যে অ্যারাউন্ড 10 বছর বা তারও আগে বিয়ে হয়ে যেত, 15-16 যখন হতো তখন তারা একসাথে থাকা অ্যালাউড, আর সুন্দরভাবে তাদের যে বন্ড সেটা গড়ে উঠতো, স্ট্রং বন্ড। হায়াগ্রীবকে প্রভুপাদ একটা লেটার লিখছেন। আই অলসো আন্ডারস্ট্যান্ড you do not want to get married now, but if you marry at all you should marry now, because the age because after the age of 30 marriage is not so pleasing. 30-এর পরে যদি বিবাহ হয় সেটা ভালো নয়। Practically I am giving in charge the different centers to the grihasthas. If you decide to marry, there are many devotee girls and one of them may be very nice companion for your devotional life. You prefer to be free, but a devotee wife is as good as freedom. তো হায়াগ্রীকে বলছে তোমার বিয়ে করার ইচ্ছা নাই দেখছি, এখন তুমি বারবার এটাকে পোস্টপোন করছো, কিন্তু ভবিষ্যতে তুমি যদি কোনো না কোনো সময় তো গৃহস্থাশ্রমে প্রবেশ করবে, কারণ ব্রহ্মচারী হওয়ার তো ইচ্ছা প্রকাশ করছো না, তাহলে তোমার কি করা উচিত, এখনই বিয়ে করা উচিত। তো তুমি হয়তো স্বাধীনতা চাইছো, যে আমি বিয়ে করলে পরাধীন হয়ে যাব, হ্যাঁ, আমার স্ত্রী পুত্র নিয়ে জড়িয়ে যাব, কিন্তু ডিভোটি ওয়াইফকে তুমি যদি ম্যারি করো তাহলে স্বাধীন থাকার মতোই, সে তোমার কৃষ্ণ কনসিয়াসনেসে কোনো বাধা দেবে না। তো প্রভুপাদও বলছেন যে আমাদের অনেক সুন্দর সুন্দর ডিভোটি গার্লস রয়েছে যারা সিনসিয়ারলি ভক্তি করছে, তাদের কোনো একজনকে তুমি তোমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে পারো। তো সেই সময় প্রভুপাদ তার বিভিন্ন শিষ্য এবং শিষ্যাদের ম্যারেজ দাঁড়িয়ে থেকে করাতেন। তো সেটা একটা তাদের ফরচুন ছিল। The following letter to Mr. Loy, সেখানেও প্রভুপাদ বলছেন, it is recommended they should be married at very early age, then the wife will remain always chaste and devoted to her husband. At such a young age, from the first night onwards, she can never for a moment forget him. Being still, child and unspoiled, therefore, she becomes the perfect chaste wife. তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলা হচ্ছে, যে যদি কম বয়সে বিবাহ হয় কোনো মাতাজির বা গার্লদের, তাহলে হাজবেন্ডের সাথে তাদের যে রিলেশনশিপ সেটা অনেক স্ট্রং হয়, মানে সে অনেক চেস্টিটি তার বেড়ে যায়, কারণ তার মাইন্ডে অন্য কেউ প্রবেশ করেনি সে অবস্থায়। তখন যদি তার বিয়ে হয়ে যায় তাহলে সে সারা জীবন ধরে সেই চেস্টিটি মেনটেন করতে কোনো অসুবিধা হবে না, সে অন্য কোনো পুরুষের কথা ভাবতেই পারবে না। তো সেটা এখানে বলা হচ্ছে। If married at early age, girl becomes very chaste. And in those times, the wife was so much devoted to her husband that she would voluntarily die in the fire of cremation, unable to live without him. এই যে সতীদাহ প্রথা, যেটাকে নিয়েও লিবারেল যারা তারা বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকে। তো সতীদাহ প্রথাটা এরকম ছিল না যে জোর করে স্ত্রীকে স্বামীর চিতায় ঠেলে ফেলে দেওয়া হতো, এটা অ্যাকচুয়ালি বেদিক এজে বাই চয়েস ছিল, যে তাদের মধ্যে এত স্ট্রং বন্ড যে হাজবেন্ড চলে যাওয়ার পর সে ভাবতো যে আমার আর থেকে কি লাভ। তো সে স্পন্টেনিয়াসলি চিতাতে প্রবেশ করত, এবং শাস্ত্রেও সেটা বলা আছে যে এরকম যদি হয় তাহলে সে হাজবেন্ডের সাথে সেম ডেস্টিনেশন লাভ করে। তো সেই কারণে সে থাকতে চায়। তো তার কিছু কিছু এক্সেপশনও আছে, যেরকম কুন্তি মাদ্রির কেসে, মাদ্রির জন্য যেহেতু পাণ্ডুর আহ মৃত্যু হয়েছিল, মাদ্রি চেয়েছিল বা কুন্তি মাদ্রি দুজনেই চাইছিল যে চিতায় প্রবেশ করব, কিন্তু মাদ্রি বলল দেখো আমার জন্য যেহেতু হয়েছে তাই আমি প্রবেশ করি, তুমি থাকো, কারণ আমাদের যারা চিলড্রেন রয়েছে তাদের টেক কেয়ার করতে হবে। তো সেরকম কিছু কিছু কেসে এক্সেপশনও ছিল, বা বেসিক্যালি
যদি এরকম হতো যে সন্তান সন্ততি উৎপন্ন হয়ে গেছে, তখন অনেক সময় তাদের টেক কেয়ার করার জন্য তারা স্টে ব্যাক করে যেত। কিন্তু এটা যাই হোক, আমি যেটা পয়েন্টটা বলতে চাইছি যে কখনোই এটা জোর করে তাকে যে ঠেলে ফেলে দেবো স্বামীর চিতায়, এরকম ব্যাপার নয়। এটা যদি ছিল, সেটা কিন্তু স্পন্টেনিয়াস। ঠিক আছে। এবং হ্যাঁ, যেমন রোহন যাদব প্রভু বলছেন যে ধৃতরাষ্ট্র আর গান্ধারী, তারা যেমন একসাথে, গান্ধারী চেস্ট ওয়াইফ ছিল, তাদের যে সন্তানরা, তাদের টেক কেয়ার করারও কিছু দরকার নেই, তারা অলরেডি কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত। তো সেই কেসে অ্যালাউড হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা কখনোই, পরবর্তীকালে এটা হয়তো একটু ডিস্টর্টেড হয়ে যায়, যেখানে ব্রাহ্মণরা জোর করে শুরু করেছিল, সেটা নন বেদিক, সেটা কলিযুগের প্রবলেম বা কলিযুগের যে কন্টামিনেশন, সেটা মিশে এরকম হয়েছিল। তো সেটাকে বন্ধ করা দরকার, জোর করে কখনো এটা ইমপ্লিমেন্ট করা ঠিক না। ওকে। মাইসেলফ আই ওয়াজ ভেরি ইয়াং ওয়েন আই গট ম্যারিড। প্রভুপাদ বলছেন আমি অনেক ছোটবেলায় বিবাহ হয়। মাই ওয়াইফ ওয়াজ 11 years only, এবং আমার স্ত্রীর বয়স ছিল তখন 11 বছর মাত্র। But there is no question of separation in our marriage belief. Neither your daughter will ever be separated from that boy. That is their vow. Rather, it is when people are a little grown up, when they have got little independence and their own ways of doing things. Then, if they marry, there is often difficulty to adjust, just as it is more difficult to bend the bamboo when it is yellow. তো বলছে যে ডাইভোর্সের কোনো কেসই ছিল না বা প্রশ্নই ছিল না আগে। কিন্তু যেমন বাঁশ যদি ইয়েলো হয়ে যায়, হলুদ হয়ে যায়, তখন তাকে কিন্তু বাঁকানো ডিফিকাল্ট। যতক্ষণ গ্রিন থাকে ততক্ষণ বেন্ড করা যাবে। সেই জন্য আর্লি এজে যদি ম্যারেজ করা যায়, এই অ্যাডজাস্টমেন্ট গুলো খুব ইজিলি হয়ে যায়। Just as it is more difficult to bend a bamboo when it is yellow, so I can assure you that you may have nothing to fear that your daughter has married such a nice boy. হুম। তো প্রভুপাদ লিখছেন যে তোমার চিন্তার কিছু নেই, যে তোমার কন্যা যদি একজন ভালো একজন ব্যক্তিকে তার হাজবেন্ড হিসেবে বেছে নিয়েছে, তো সেটাতে কম বয়সে যদি বিবাহ হয়েছে, সেটাতে কোনো চিন্তার বিষয় নেই। Srila Prabhupada points out that a young person's mind is more flexible and therefore can easily adjust to new circumstances. তো কম বয়সে অ্যাডজাস্টমেন্ট করার ক্যাপাসিটিটাও বেশি থাকে আমাদের। This is especially important for a girl. Signing the marriage contract, she promises that she will follow and assist her husband in his mood. The longer a woman has led an independent life, the more set she will be in her ways, making it more difficult for her to adjust to his mood and ways of doing things. যদি বেশি সময় ধরে কোনো মাতাজি বা গার্ল চাইল্ড সে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন জীবনযাপন করে, হাজব্যান্ডের সাথে মানিয়ে নিতে তত বেশি সমস্যা হবে। সেই জন্য আর্লি এজে ম্যারেজের এটা একটা পয়েন্ট। তো কতগুলো পয়েন্ট দিচ্ছেন মাতাজি আমরা দেখতে পাচ্ছি, যে ইন আর্লি এজ girl can adjust with mood of husband. Yellow versus green bamboo analogy. শিল প্রপাত আরেকজনকে লিখছেন, নৈষ্কর্মী দাসী, তাকে বলছেন ফর্মালি দ্য গার্ল উড বি ম্যারিড টু এ সুইটেবল বয় অ্যাট আ ভেরি আর্লি এজ, 6 year old. But although a girl was married early, she did not stay with her husband. একই কথা বলছেন প্রপাত, but was gradually trained in so many ways how to cook, clean, serve her husband in so many ways up until the time of her puberty. তো তাড়াতাড়ি বিবাহ হয়ে যেত, কিন্তু তার ট্রেনিং চলতো বিভিন্ন বিষয়ে, যে কিভাবে রান্না করতে হয়, কিভাবে পরিষ্কার করতে হয় ঘরদোর কাপড়, কিভাবে তার হাজবেন্ডকে সার্ভ করতে হয়, এরকম বিভিন্ন ট্রেনিং চলতো যতক্ষণ না সে তার পিউবার্টির এজে পৌঁছাচ্ছে, অর্থাৎ 15-16 পর্যন্ত। So all that time there was no anxiety because the girl would know I have a husband and the boy would know that I have got this girl as my wife. কিন্তু দুজনেরই কোনো অ্যাংজাইটি ছিল না, কারণ তারা জানতো যে আমাদের হাজবেন্ড আর ওয়াইফ ফিক্স আছে।
Therefore, when a boy and girl would come to the age, there was no chance of illicit sex life. And the psychology is the first boy that a girl accepts in marriage, that girl will completely give her heart to, and this attachment on the girl's side for her husband becomes more and more strong. Thus, if the girl gets a good husband, one who has accepted a bona fide spiritual master and is firmly fixed up in his service, automatically the wife of such a good husband inherits all the benefits of his spiritual advancement. তো আর্লি এজে যদি বিবাহ হয় তাহলে যে মাতাজি সে প্রভুজির মুডের সাথে ভালো করে মানিয়ে নিতে পারবে এবং ভালো করে সেবা করতে পারবে। হাজবেন্ডের যা কিছু স্পিরিচুয়াল ক্রেডিট সেটা ওয়াইফ লাভ করবে যদি সে চেস্ট ওয়াইফ হয়। ঠিক আছে, তো স্পিরিচুয়াল ক্রেডিটস অফ হাজবেন্ড goes to chaste wife. Fixing the girls and boys mind on a particular spouse at an early age cultivates chastity, especially on the part of the girl, and also avoids sexual contact outside marriage. Srila Prabhupada clearly states again in Bhagavatam. তো মাতাই যা কিছু বলছেন প্রভুপাদের পারপার থেকে লেকচার থেকে বলছেন। It is the duty of father and mother to arrange the marriage of their sons and daughters. That is obligation in Vedic society. Sons and daughters should not be allowed freedom to intermingle with opposite sex unless they are married. This Vedic social organization is very good, and it stops the promulgation of illicit sex life, Varna Shankar, which appears under different names in the present day. Illicit সেক্সের ফলে কি তৈরি হয়? বর্ণ সংকর তৈরি হয়, ভালো কোয়ালিটির সন্তান উৎপন্ন হবে না। আর সেটাকে বন্ধ করার উপায় হচ্ছে আর্লি ম্যারেজ। Unfortunately, in this age, although the father and mother are anxious to get their children married, the children refuse to get married by the arrangement of parents. Consequently, the number of Varna Shankar has increased throughout the world under different names. তো বাবা মা যদিও বা বিবাহ দিতে চায়, ছেলে মেয়েরা আজকাল বাবা মার পছন্দ মতো বিবাহ করতে চাইছে না। একটা কারণ হতে পারে যে যদি সন্তান ডিভোটি হয়, বাবা মা অভক্তের সাথে বিয়ে দিতে চাইছে, তখন এটা মানা যায় যে হ্যাঁ করতে চাইছে না, ঠিক আছে। কিন্তু বাবা মা হয়তো একটু তাও সংস্কারী, আর ছেলে মেয়ে সে ওয়েস্টার্ন কালচারে বড় হয়েছে, সেই কারণে সে যদি বিয়ে করতে চাইছে না, তখন সেটা কিন্তু প্রবলেমেটিক। শিল প্রভুপাদ আরেকটা জায়গায় ভাগবতের পারপাটে বলছেন, as soon as women attains the age of puberty, she immediately becomes very much agitated by sexual desire. It is therefore duty of the father to get his daughter married before she attains puberty. তো পিউবার্টি এজ আসার আগে যে উইমেনদের মধ্যে সেক্সুয়াল ডিজায়ার্সও বাড়তে থাকে, তো সেজন্য পিতার কর্তব্য যে পিউবার্টির আগে যেন তার জন্য কোনো হাজব্যান্ড ফিক্স করে দেওয়া হয়। আদারওয়াইজ হি উইল বি মাচ মোর mortified by not having a husband. Anyone who satisfies a desire for sex at the age becomes a great object of satisfaction. It is a physiological fact that when a woman at the age of puberty meets a man and the man satisfied her sexually, she will love that man for the rest of her life, regardless who it is. তো বলছে ওই পিউবার্টির এজে যখন একজন মানে কন্যা সন্তান তার যে সেক্সুয়াল ডিজায়ার সেগুলো দ্বারা সে অ্যাজিটেটেড, সেই অবস্থায় কোনো একজন ছেলে, সে যদি লোফার টাইপের ছেলেও হয় কিন্তু তার সেক্সুয়াল ডিমান্ডস গুলো পূর্ণ করছে, তো সেই মেয়ের কাছে সেই ছেলের থেকে আর কেউ ভালো থাকবে না, সে সব থেকে ভালো, তার যতই খারাপ গুণ থাক। সেই জন্য আমরা দেখতে পাবো আজকাল সেই বিভিন্ন ধরনের মানে উদ্ভট হেয়ার স্টাইল ছেলে, সেগুলো পছন্দ হয়ে যাচ্ছে আজকালকার মেয়েদের। কারণ এটার কারণ এক্স্যাক্টলি যেটা এখন ডিসকাস করা হলো, যে ওই এজে আমার যা যা ডিজায়ার সেটা যে স্যাটিসফাই করছে সেই ভালো, সে কি করে না করে অত ব্যাকগ্রাউন্ড চেক অত লজিক ইমোশন দিয়ে সাবডিউ হয়ে যায়। Prabhupada আরেকটা জায়গায় বলছেন, according to Vedic civilization, if a girl gives birth to a child before she is married, no one will marry her. Therefore, although the sun god, after appearing before Pritha, Kunti Maharani, wanted to give her a child, Pritha hesitated because she was still unmarried. To keep her virginity undisturbed, the sun god arranged to give her a child that come from her ear
and therefore the child was named as Karna. The custom is that the girl should be married Akshata Yoni, that is with her virginity undisturbed. A girl should never bear a child before her marriage. তো বলছে বিবাহের পূর্বে যদি কোনো মহিলার সন্তান হয়ে যায় তাহলে তাকে কেউ বিয়ে করতে চায় না, মানে সে আর ভার্জিন নয় সেই কারণে। তো সেই কারণেই বলছে শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে, সূর্যদেব যখন কুন্তী মহারানীর কাছে এসেছিলেন তাকে সন্তান দেওয়ার জন্য, কুন্তী মহারানী টেস্ট করার জন্য সূর্যদেবকে ডেকে নিয়েছিলেন। কিন্তু কুন্তী মহারানী একটু ভীত ছিলেন যে আমার তো এখনো বিয়ে হয়নি, এখন যদি আমার সন্তান হয়ে যায় তাহলে লোকে কি ভাববে। তো সেজন্য সূর্যদেব তাকে বর দিয়েছিলেন যে তোমার কান থেকে সন্তান হবে, নর্মাল প্রসেসে তোমার সন্তান হবে না, তাতে তোমার যে ভার্জিনিটি বা অক্ষত যোনি নেচার সেটা কন্টিনিউ হবে। তো সেই জন্য কান থেকে হয়েছিল বলে তার নাম কর্ণ। এবং আহ সেটাই বলছে যে কাস্টম হচ্ছে আইডিয়ালি কি হওয়া উচিত, ভার্জিন অবস্থাতে যেন বিবাহ হয়। এবং যেটা আজকাল খুব বাজেভাবে ভাইলেটেড হচ্ছে, বিবাহের পূর্বেই মহিলাদের সাথে কত রকম শারীরিক সম্পর্ক হয়ে যাচ্ছে প্রচুর পুরুষের। তো এই ধরনের মহিলা তারা খুব ভালো উন্নত সন্তানের জন্ম দিতে পারবে না, বর্ণসংকরের জন্ম দিবে, ওই রকমই সন্তান উৎপন্ন হবে, তার মধ্যে প্রচুর লাস্টি ডিজায়ার্স, ডেমোনিয়াক আসুরিক প্রবৃত্তি দেখা দিবে। The importance of a woman's chastity and protection is considered to be the highest principle in most spiritual cultures, since this maintains both a good moral standard and a high level of purity within human society. If women lose their chastity and shyness, they will create havoc within humanity, as can be seen in these modern times. Such is the power of feminine energy. তো মহিলাদের মেন শক্তি হচ্ছে চেস্টিটি, মেন সোর্স অফ পাওয়ার ফর গার্লস, ফর উইমেন, সেটা হচ্ছে চেস্টিটি, মানে একই পুরুষের প্রতি আসক্ত থাকা, সেটা হচ্ছে সব থেকে বড় ক্ষমতা তাদের। After reading these statements of Srila Prabhupada, we may realize how far we have moved away from Krishna's culture. The fact that Srila Prabhupada mentions these things many times throughout his books, conversations, and lectures clearly indicates that he expects us to eventually live according to the values and directions which Krishna has given us for our protection and well being. It may take several generations to move closer to Krishna's system. তো প্রভুপাদের বিভিন্ন পারপাট থেকে আমরা জানতে পারি যে কৃষ্ণের সিস্টেমটা কি। আজকে আমরা অনেক কিছু জানলাম এবং আমরা বুঝতে পারলাম যে বর্তমান সভ্যতা থেকে এই কৃষ্ণের কালচারটা কত দূরে। তো বলছে এটা সেভারাল জেনারেশনস লেগে যেতে পারে যে এই একটা ঘেঁটে যাওয়া কালচার থেকে কৃষ্ণের সিস্টেমে ফিরে আসতে। এটা নর্মাল লোকেরা তো পারবেই না, ডিভোটিদের পক্ষেও এটা চ্যালেঞ্জিং, যা যা স্ট্যান্ডার্ড এখানে বলা হয়েছে সেটা ফলো করা। I have observed that many second generation devotees have molded their lives according to these guidelines. Many families from European backgrounds who brought up their children in Mayapur arrange for the marriage of their daughters at an early age to avoid the chance of the girls will date boys after they accept a husband in marriage. তো বলছে সেকেন্ড জেনারেশন ডিভোটিস, সেকেন্ড জেনারেশন মানে শিল প্রভুপাদ হচ্ছে আদি ইস্কনের ডিভোটিসের কথা বলছে। শিল প্রভুপাদের যারা ডিসাইপল তারা ফার্স্ট জেনারেশন, তাদের যারা সন্তান সন্ততি তারা কি করছে, মাতাজি বলছে তাদের মধ্যে দেখি ইউরোপ থেকে অনেকেই আমেরিকা থেকে মায়াপুরে চলে গিয়ে ওইখানে ছোট অবস্থাতেই তাদের বিবাহের বন্দোবস্ত করে দেয়। মানে সেকেন্ড জেনারেশন ডিভোটিদের ক্ষেত্রে এটা অনেকটা ফলো করা সুবিধা। তো সেই জন্য বলছে সেকেন্ড জেনারেশন ডিভোটিসরা অনেক সময় এটা ফলো করতে পারে। It is a wonderful start to a young devotee's family life, not having had any other partner in life except their spouse. It creates deep samskaras of chastity and faithfulness. Whereas a person who has already been with so many partners will miss out on the auspiciousness and deep bond created by the following principles delineated above.
তো এগুলো যদি আমরা ছোট অবস্থা থেকেই ফলো করি, তাহলে একটা ডিপ সংস্কার গড়ে ওঠে। এবং চেস্টিটি, ফেথফুলনেস, যেগুলো মানে মহিলাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো ছোট থেকে গড়ে তোলা সম্ভব। There is no use in drowning ourselves in guilt if we have not had the good fortune of being raised with such values and have regrettably performed so many nonsense activities in the past. তো আমাদের এখন আহ মানে কি বলবো, সে দুঃখের সাগরে ডুবে যাওয়া উচিত নয় যে আমি গোটা জীবনটাই তার মানে ভুল করে এসেছি। সেটা করার দরকার নেই। আমাদের এখন থেকে আমরা যা জানছি, এখন থেকে ডিসিশন গুলো ঠিক নিলেই হবে, যতটা আমাদের হাতে রয়েছে। For a man, it also does not mean that any lady who is not a virgin is not worth considering for marriage. তো বলছে যে পুরুষদের জন্য, সে হয়তো এই বইটা পড়ে ভাবলো যে যদি কোনো মহিলা সে ভার্জিন না হয় তাকে বিয়ে করা যাবে না আর কোনোভাবেই। সেরকম নয় ব্যাপারটা। স্থানকাল পাত্র বিশেষে আমাদেরকে দেখতে হবে। সে হয়তো কোনো ভুল করে ফেলেছে, কিন্তু এখন হয়তো সে বৈষ্ণবী, সুন্দরভাবে ভক্তি করছে, তাহলে কোনো অসুবিধা নেই। Undoubtedly, we have to apply things according to time, place, circumstances. We may even have passed the age which Srila Prabhupada recommends for entering married life. তো আমরা শিল প্রভুপাদের জামানাটা পেরিয়ে চলে এসেছি। এখন যদি বলি 10 বছরে বিয়ে করবো, সেটা একটু ইমপ্র্যাকটিক্যাল, সেটাও মাতাজি স্বীকার করছেন। If we are still unmarried but not yet ready for the Banaprastha life, we should endeavor to situate ourselves within the Grihastha ashram by taking the help of a matchmaker who can assist us in finding a suitable spouse. Better late than never. তো যে কারোর যদি দেরি হয়ে গেছে, 25 বছর আইডিয়ালি বিয়ে করা উচিত। কারোর যদি দেরি হয়ে গেছে কিন্তু সে যদি ব্রহ্মচারী না হতে চায়, তো 32-ও ম্যারেজটা করো। মানে এটা ভেবে নাও, বাবা 32 হয়ে গেছে, মাতাজি তো বলেছেন 30-এর পর আর ম্যারেজ করা চলে না, তাহলে আমাকে ব্রহ্মাস্ত্রই থাকতে হবে না। বেটার লেট দেন নেভার, মানে দেরি হয়ে গেছে ঠিক আছে, কিন্তু করো অ্যাটলিস্ট। তো সেই জন্য কোনো ম্যাচ মেকারের সাহায্য নিতে পারো, যে তোমার জন্য ডিভোটি গার্ল বা ডিভোটি গার্লের জন্য ডিভোটি হাজব্যান্ড খুঁজে দিতে পারবে। At the same time, we have to be trained in understanding Krishna's recommendations. Only then we strive to eventually, over the next several generations, institute them in our society. তো আমাদের স্থান কাল পাত্র বিশেষে ডিসিশন নিতে হবে, কিন্তু কৃষ্ণার সিস্টেমটা জানতে হবে, যাতে ধীরে ধীরে ওইটার দিকে এগিয়ে যেতে পারি। আজকে যদি আমি বলি কৃষ্ণের সিস্টেমটা ইমপ্লিমেন্ট করবো, সেটা হয়তো ডিফিকাল্ট, কিন্তু আমাদের জানতে হবে ধীরে ধীরে সেটার দিকে এগিয়ে যেতে হবে। উই হ্যাভ টু নো দ্য সিস্টেম অফ কৃষ্ণা and gradually over generations move towards it. তার আগে লিখতে পারি we have to take decision। কিভাবে? time, place, circumstances অনুযায়ী, স্থানকাল পাত্র অনুযায়ী, আর গুরু, সাধু, শাস্ত্র অনুযায়ী আমাদের ডিসিশন নিতে হবে। কিন্তু কৃষ্ণের সিস্টেমটা জানা উচিত, ধীরে ধীরে এগিয়ে যাওয়া উচিত। In this way, living according to Krishna's advice will eventually become the norm, and those who are far away from Krishna's traditional values will be in minority. তো ধীরে ধীরে আমরা জানলাম, আমরা হয়তো আমাদের জীবনে সব প্রিন্সিপাল গুলো অ্যাপ্লাই করতে পারিনি, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন, আমাদের সন্তান সন্ততি, তাদেরকে আমরা বলতে পারি, কিছু কিছু কারেকশন করতে পারি যে মিস্টেক গুলো আমরা করেছি। তো এইভাবে জেনারেশন আফটার জেনারেশন কৃষ্ণের সিস্টেম ফলো করার লোকজন বেড়ে যাবে, এবং যারা কৃষ্ণের সিস্টেম ফলো করছে না তাদের সংখ্যা কমে যাবে। তো এইভাবে আমরা পুরো জেনারেশনটাকে কৃষ্ণের সিস্টেম বানিয়ে দিতে পারবো। At present, we have the opposite situation. Those who are following the cultural standards are odd exception, while the majority live according to materialistic values, where women try out many men before they decide to enter marriage. এখন উল্টো কালচার রয়েছে, এখন বেশিরভাগ লোকজন ওয়েস্টার্ন কালচার ফলো করছে। কিন্তু আমরা ডিভোটিরা যদি চেষ্টা করি ওভার জেনারেশনস ভালো করে প্রিচ করি লোকজনকে, তাহলে একটা সময় আসতে পারে যে সিগনিফিকেন্ট নাম্বার অফ পিপল কৃষ্ণের সিস্টেম ফলো করেছে। We have to strive for a gradual transformation, individually and collectively.
We may have already engaged in so many sinful activities, yet by the power of devotional service, our hearts can be transformed and fully purified. Even a woman loses her chastity and shyness, it can be regained. তো বলছে আমরা যা ভুল করেছি করেছি, ভক্তির মাধ্যমে সবকিছু ফিরে পাওয়া সম্ভব। কোনো মহিলা যদি তার কুসঙ্গের প্রভাবে তার সতীত্ব বা চেষ্টিটি, এবং মহিলাদের যেটা ভূষণ, লজ্জা হচ্ছে নারীর ভূষণ কথায় বলা হয়। কোনো কোনো মহিলা নির্লজ্জ আজকাল, নির্লজ্জ কোন কোন সেন্সে তারা কিভাবে ড্রেস করে নিজেদেরকে সেটা দেখলেই বুঝতে পারবো তাদের মধ্যে লজ্জা বলে জিনিসটা বেঁচে আছে কিনা। তো কেউ যদি এটাকে হারিয়ে ফেলেছে সম্পূর্ণরূপে, ভক্তির প্রভাবে কিন্তু সেটাকে আবার ফিরিয়ে আনা সম্ভব। By following the Vaishnava rules and etiquettes and culture, at the same time sincerely engaging in the process of sadhana bhakti, we can find our way back to these beautiful and cultured values. Such is the power of process of devotional service. সাধনা ভক্তির প্রভাবে যা যা আমাদের কমতি আছে সেগুলোকে আমাদের ফিরে পাওয়া সম্ভব। ঠিক আছে, তো এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। We may have done mistakes in the past, but sadhana bhakti is our hope. ঠিক আছে, তো এই সেকশনটা আমরা কমপ্লিট করলাম। চ্যাপ্টার 2 তে এই দুটো, আমরা চ্যাপ্টার 1 এ কি দেখলাম? সার্চ ফর লাভ, অ্যাপ্রোচিং দি গৃহস্থ আশ্রম। চ্যাপ্টার 2 তে ওয়াই গেট ম্যারিড, এই সেকশনটা কমপ্লিট করলাম। আরেকটা সেকশন আছে চ্যাপ্টার 2 তে যেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, কম্প্যাটিবিলিটি ফর দ্য গৃহস্থ আশ্রম, মানে কিভাবে আমি ডিসাইড করব পার্টনার, কি কি ফ্যাক্টরের উপর বেস করে, সেগুলো নিয়ে আলোচনা। তো হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন বা কমেন্টস থাকলে সেগুলো আমরা অ্যাড্রেস করতে পারি এখন। তো প্রথমে বিভিন্ন কমেন্টস আসছে চ্যাট বক্সে। Feminism actually comes from the demoniac exploitation by man. It is right, but unfortunately, it become adulterated, and there are so many cases where men also become harassed in terms of legal misuse. হ্যাঁ, এনিথিং যেটা শাস্ত্রের সাথে মানে সামঞ্জস্যপূর্ণ সেটা রাইট, যেটা শাস্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় সেটা রং। যদি মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, দ্যাট ইজ রং। কিন্তু আমি যদি ফেমিনিজমের নামে কৃষ্ণের কালচারের অপোজিট জিনিসগুলোকে সাপোর্ট করছি, যেগুলো আজকে ডিসকাস করলাম, তাহলে এটা ভুল। হুম, ইয়েস, আরেকটা এক্সাম্পল হচ্ছে যে রিগার্ডিং সতীদাহ প্রথা, আমাদের ইসকন ডিভোটিসদের জন্য বেসিক্যালি যে সুইসাইড করার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি বাকি জীবনটা কৃষ্ণ ভজন করে আমি যেন আমার লাইফটাকে পারফেক্ট করতে পারি। তো সেই জন্য ওইটা একটা ধর্ম, একটা লেভেলের ধর্ম, মরালিটি লেভেলে, যে আহ, যদি আমার কোনো অবলাইগেশন না থাকে সন্তান সন্ততি বা ইত্যাদি, আমি স্বামীর সাথে সহমরণে যেতে পারি। কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট ধর্ম হচ্ছে যে আমার কৃষ্ণের প্রতি যে ধর্ম, তো সেগুলোকে আমাদেরকে কনসিডার করতে হবে। তো আরেকটা জিনিস হচ্ছে যে হুম, রিগার্ডিং দ্য সেক্সুয়াল ডিজায়ার অফ গার্লসদের যে সেক্সুয়াল ডিজায়ার সেটা বেসিক্যালি, যে পুরুষদের সেক্সুয়াল ডিজায়ার হচ্ছে গ্রস, আর গার্লসদের সেক্সুয়াল ডিজায়ার হচ্ছে সাটল। এটা স্পিরিচুয়াল কালচার নামক দেবকী মাতাজি যে বই আছে, মানে এইটার আগের বইটা, সেটাতে মাতাজি এই জিনিসটাকে এক্সপ্লেন করেছেন যে একটা কন্ট্রোলারশিপ মেন্টালিটি থাকে, সেটা হচ্ছে একটা সাটল সেক্সুয়াল ডিজায়ার। হ্যাঁ, তো সাটল সেক্সুয়াল ডিজায়ারটা গার্লস এর মধ্যে বেশি দেখা যায়, গ্রসটা ছেলেদের মধ্যে বেশি দেখা যায়। ওকে, আর কোনো কোয়েশ্চেন বা ক্লারিফিকেশন? গুগল মিটে কিছু কমেন্টস আসছিল মনে হয়। ওকে, ও স্ক্রিন দেখা অফ হয়ে গেছিল। ঠিক আছে, রেকর্ডিংটা থাকবে, রেকর্ডিং থেকে তোমরা নোটস নিয়ে নিতে পারো। ওকে, লেটস এন্ড হিয়ার। সকলকে অনেক ধন্যবাদ। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय। निताई गौर प्रमानंद, हरि हरि बोल।